শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। তাহলে বলছি যে ভূষণগোয়ালার কাছে কি আবার কলা বাগানটা জমা দিয়েছো নাকি গো? হ্যাঁ ভাই, আর বলো কেন, ও সবই অদৃষ্ট বুঝলে। আসলে ওই দেখো দেখি ছেলেটা আবার কোথায় গেল। ও তাই তো, খোকা, কই গেল? ও খোকা, এই তো বাবা, ডাকছিলে? দেখো দেখি এরই মধ্যে আবার পিছিয়ে পড়লি। চল চল চল, পা চালিয়ে চল বাবা। বনের মধ্যে ওটা কি দৌড়ে গেল বাবা? ওই যে বড় বড় কান। জানি না বাবা, আমি আর তোর প্রশ্নের উত্তর দিতে পারি না। সেই বেইরে থেকে শুরু করেছিস, এটা কি ওটা কি, বাবু বাপ। বলো না বাবা, বলো না ওটা কি দৌড়ে আচ্ছা, গেল বনের বাবা? মধ্যে কি গেল তা কি আমি দেখেছি বাবা? এখন তাড়াতাড়ি পা চালা দেখি। ওই যে যাচ্ছে। কাঁটা আছে ওখানে, আরে লেগে যাবে তো। বড্ড বিরক্ত করছিস তো, 100 বার বারণ করেছি তাও শুনছিস না। এই জন্যই তোকে বলো না বাবা, ওটা কি গেল? ও বাবা, বলো না বাবা, ওটা কি গেল বাবা? কে জানে, শুয়োর কিছু একটা হবে। না বাবা, না বাবা, শুয়োর না বাবা, এটা অনেক ছোট্ট, যে এইটুকু দেখো। আচ্ছা আচ্ছা, বেশ বুঝেছি, আর দেখতে হবে না, এখন চল দেখি। ও হলো খরগোশ। খরগোশ? বুঝলে খোকা বাবু, এখানে খড়ের ঝোপের ভিতরে খরগোশ থাকে। ও মা, ওরা ওরকম লাফিয়ে বেড়ায় নাকি? কান খাড়া করে দৌড়োয়? হ্যাঁ ঠিক আছে, এবার তাড়াতাড়ি চল বাবা। চলো পা চালাও, চলো। ও বাবা, নীলকণ্ঠ পাখি কই? দেখতে পাচ্ছি না তো। ওই যে বাবলা গাছটা দেখছিস, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এক্ষুনি ওই গাছে এসে বসবে। হ্যাঁ, বড্ড দুষ্টুমি করছিস অপু, তোকে বারণ করছি না। বাবা, ও বাবা, এখনো নীলকণ্ঠ পাখি এলো না কেন? কখন আসবে পাখিটা? বলো না বাবা। শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প আমাটির ভেঁপু। আজ শুনবেন প্রথম পর্ব। সময়টা মাঘ মাসের শেষ দিক। আজ সরস্বতী পুজো। শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের বাড়ি। দুপাশে ঝোপে ঘেরা সরু মাঠের পথ। সেই পথ ধরে হরিহর তার ছেলে অপুকে নিয়ে গ্রামের বাইরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখাতে যাচ্ছে। গ্রামের জনাকয়েক লোকও তার সঙ্গে আছে। অপু তার ছোট ছেলে, এখনো পাঠশালা আর নিজের গ্রামের চৌহদ্দি কোনোটাই সে পেরোয়নি। যত এগোয় ততই যেন অবাক হয়ে যায় অপু। তার বিস্ময় আর প্রশ্ন কোনোটাই ফুরোতে চায় না। আবার চোখের সামনে খরগোশ দেখছে সে। ছবির বইয়ের ছবিতে নয়, খরগোশ সে জীবন্ত অবস্থায় এরকম করে লাফিয়ে পালায়, আর তা আবার চোখের সামনে দেখতে পাওয়াও যায়, এ কথা সে কখনো ভাবতেই পারেনি। আনন্দে উত্তেজনায় কি করবে ভেবে পায় না সে। দলের মধ্যে নবীন পালিত বেশ গল্প জমাতে ভালোবাসেন। শাঁখালের চাষ থেকে আশারুর বাজারে কুণ্ডুদের দোকান পুড়ে যাওয়া হয়ে দিনু গাঙ্গুলির মেয়ের বিয়ে, সব নিয়েই বিস্তর গল্প ফেঁদেছেন তিনি। কিন্তু অপুর যেন আর ধৈর্য মানে না। মাঠে এত কুল গাছ, নিচু হয়ে কুলের পর কুল কুড়িয়ে চলেছে সে। কাঁটা ফুটে রক্তও বেরোলো। বাবার ধমকও জুটল কপালে। এই ছেলেটাকে নিয়ে আর পারি না, এত করে বলছি। ছেলেকে বকলে হবে হরিহর? এই বয়সে তুমিও যে কি করতে মনে নেই? হ্যাঁ, তা বটে। ও খোকা, অপু, কি বাবা? ওই দেখ কুটি দেখ। সেদিন যে বলছিলি কুটি দেখবি, ওই দেখ সাহেবদের কুটি দেখতে পাচ্ছিস? ওই যে। হে বাবা, অপুর মনে পড়ল মায়ের সঙ্গে স্নান করতে গিয়ে ঘাট থেকে কতবার ওইদিকে আঙুল তুলে মাকে কুঠির কথা জিজ্ঞাসা করেছে সে। বাবার মুখে, দিদির মুখে, আরও কত লোকের মুখে সে কুঠির মাঠের কথা শুনেছে। এই প্রথমবার সেই মাঠে পা রাখল অপু। আচ্ছা, ওই মাঠের পর ওই দিকে বুঝি মায়ের মুখের সেই রূপকথার রাজ্যটা আছে।
শ্যামলঙ্কার দেশে ব্যঙ্গমা ব্যঙ্গমীর গাছের নিচে নির্বাসিত রাজপুত্র আজও সেখানে হয়তো একা শুয়ে থাকে। ওধারে বুঝি আর মানুষের বাস নেই। এটাই তাহলে পৃথিবীর শেষ সীমা? ভাবতে ভাবতে থই খুঁজে পায় না অপু। পথের ধারে ধারে কত রকমের যে ফুল আর ফলও ধরে আছে তার কোনো ইয়ত্তা নেই যে। আগাছার মধ্যেও এত ফুল কখনো দেখেনি সে। ফেরার পথে একটা নিচু ঝোপ থেকে উজ্জ্বল রঙের ফলের থলো ছিঁড়তে গেল অপু। হরিহর চেঁচিয়ে উঠলেন, ওরে ওরে হাত দিস নি, হাত দিস নি, ওটা আলকুশি, এক্ষুনি হাত চুলকবে। উফ, আর কোনোদিন যদি তোকে কোথাও নিয়ে যাই। হাত চুলকবে কেন বাবা? ওরে বাবা, ওতে বিষ আছে, শুঁড়ো ফুটলেই হাত জ্বালা করবি। বিষ? চল চল বাবা, চল, পা চালা এবারে। হ্যাঁ বাবা। আলকুশিটা যে ঠিক কি তা জন্মে শোনেনি অপু। এসব সে কখনো দেখেও নি। বাবার হাত ধরে এগিয়ে যেতে যেতে তখনও ঘাড় ফিরিয়ে সেই উজ্জ্বল থোকাটার দিকে চেয়ে চেয়ে দেখছিল সে। ইস, একটা ফল যদি নিয়ে গিয়ে দিদিকে দেখাতে পারতো সে, বড্ড ভালো হতো। আফসোস নিয়েই ফিরতে লাগলো অপু। তখন বেশ অন্ধকার ঘনিয়ে এসেছে। গ্রামটা একেবারে নিঝুম হয়ে গেছে। অপুর মা সর্বজয়া এতক্ষণে সব কাজ সেরে সবে ঘরের মধ্যে এসে ঢুকেছে। ঘরে না এলে দুর্গাটাও যদি আবার বেরিয়ে যায়। মেয়েটাও তো তার কম দোষী নয়। গ্রামের মধ্যে দিয়ে ছেলেকে সঙ্গে নিয়ে খিড়কির দরজা দিয়ে বাড়িতে এসে ঢুকলো হরিহর। ও মা, এত রাত করলে যে? বলি সঙ্গে ছেলেটা রয়েছে, আমি তো এদিকে ভেবে ভেবে মরে যাচ্ছি। কি আর বলবো, এই ছেলেকে নিয়ে কি আর তাড়াতাড়ি ফেরা যায়? এই দিকে হাত দেয়, ওদিকে চলে যায়। আর একটু হলে আলকুশি ধরতে যাচ্ছিল জানো। আলকুশি কি গো বাবা? আমার জন্য একটা আনলে না কেন? আরে আমি তো আনতেই যাচ্ছিলাম। তাহলে জানিস দিদি, আচ্ছা আচ্ছা বাবা, খুব হয়েছে। এখন চল দিকিনি, হাত পা ধুয়ে খেয়ে শুবি চল। সব গল্প কাল হবে। আমি ওটাকে হাত দিয়ে ধরতে যাচ্ছিলাম। আহ বাবা, আয় না। চল দিদি, তোকে রাতে কুঠির মাঠ আর নীলকণ্ঠ পাখি দেখে এসেছে অপু, তা প্রায় বেশ কিছুদিন হয়ে গেল। বিশাল মাঠের মধ্যে অন্ধকার প্রেতাত্মার মতো হাড়গোড় বের করা প্রাগৈতিহাসিক যুগের কুঠিটা তার চোখে লেগে রয়েছে এখনো। সুযোগ পেলেই মনে মনে সেই কুঠির মাঠে ঘোড়া ছুটিয়ে যায় অপু। আজও সকালবেলা রোদ্দুরে বসে বসে ঘোড়া ঘোড়া খেলছিল সে। উঠোনের কাঁঠালতলা থেকে দুর্গা দিদি বেশ সাবধানী গলায় ভাইকে ডাক দিল, পাছে কেউ না শুনে ফেল। দিদি ডাকছিস? দুর্গার বয়স এই বছর 10 হবে। রোগাটে গড়ন, রংটাও অপুর মতো অতটা ফর্সা নয়। তার হাতে কাচের চুড়ি, পরনের কাপড়টা ময়লা হয়েছে। মাথার রুক্ষ চুলগুলো হাওয়ায় উড়ে মুখময় এসে পড়ছে। এত উস্কো খুস্কো থাকলেও দুর্গার মুখটা কিন্তু মন্দ নয়। ভাইয়ের মতোই তার চোখ দুটোও বেশ ডাগর ডাগর। সারা দিন টই টই করে বেড়ায় দুর্গা। ছোট ভাইটাও তার সমস্ত দুষ্টমির দোসর। দিদির ডাক শুনে অপু রোয়াক থেকে নেমে গিয়ে জিজ্ঞাসা করলো, কিরে দিদি, ডাকছিস কেন? এই নে, এই নারকলের মালাটা ধর। ঠিক আছে। আরে সাবধানে, পড়ে না যায়। ওমা, এগুলো তো কচি আমের ফালি রে দিদি। হ্যাঁ রে, মা ঘাট থেকে আসেনি তো না? না না। তাহলে একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারবি ভাই? আমের কুশি জড়াবো। আচ্ছা। এই দিদি দিদি, এগুলো কোথায় পেলি রে? পটলিদের বাগানে সিঁদুর কোটার তলায় পড়েছিল। তাই? আহ, তুই যা না শিগগিরি। কিন্তু আমি যে বাসি কাপড় পরে রে, তেলের ভার ছুলে মা মারবে। মার আসতে এখনো ঢের দেরি। সাবান কাচতে গেছে না, তুই তাড়াতাড়ি যা। আচ্ছা, তুই নারকেল মালাটা আমায় দে, তেল আর নুন ওতে ঢেলে নিয়ে আসবো। আচ্ছা, এনে। তুই খিড়কির দিকে নজর রাখ দিদি, মা এলেই কিন্তু বলবি। হ্যাঁ ঠিক আছে। তেল তেল যেন মেঝেতে ফেলবি না, বুঝলি? নইলে মা টের পেয়ে যাবে কিন্তু। আচ্ছা। তুই তো আবার একটা হাবা ছেলে। হাবা না কচু। যা শিগগিরি যা। দিদিকে ভেঙছে এক ছোট্ট বাড়ির রান্নাঘরে গিয়ে ঢুকলো অপু। এদিক ওদিক দেখে খুব সাবধানে একটা ছোট টুলে উঠে তেল আর নুন পেড়ে আনলো।
পর মাটিতে বসে সেই নারকোলের মালাটার মধ্যে সব ঢেলে তেলের শিশি আর নুনের কৌটো গুছিয়ে তুলে রাখল সে। এবার যাই। আর তারপরেই সাঁ করে ছুটে বেরিয়ে এলো অপু। হাঁপাতে হাঁপাতে একেবারে সোজা দিদির সামনে এসে দাঁড়ালো। ভাইয়ের হাত থেকে ছো মেরে সেই নারকেলের মালাখানা কেড়ে নিয়ে কাঁচা আমের ফালিগুলো মাখতে বসে গেল দুর্গা। অপু, হ্যাঁ দে দে দে, নে হাত পাত। বারে, এত কাজ করলাম আর আমার বেলা বুঝি এটুকু হলো? তুই অতগুলো আম খাবি দিদি? অতগুলো হলো বুঝি? আচ্ছা বেশ, এই নে, এই আরো দুখানা নে। এই আর চাইবি না কিন্তু। দেখ দেখ, বেশ দেখতে হয়েছে না রে? হ্যাঁ রে দিদি, দারুণ দেখাচ্ছে। আচ্ছা ভাই, একটা লঙ্কা আনতে পারবি? তাহলে কিন্তু আর একটা পাবি। পারবি? লঙ্কা? এই লঙ্কা কি করে পারবো রে দিদি? মা যে তক্তার উপরে রেখে দেয়, টুলে উঠেও আমি হাত পাবো না। তবে থাকবে, যাক, আবার ওবেলা আনবো। ঠিক আছে। পটলিদের ডোবার ধারে আম গাছটা গুটিতে একেবারে ভরে গেছে। দুপুরে রোদে গাছের তলায় ঝরে ঝরে পড়ে। আমি তো সব নজরে নজরে রাখি। এই রে, মা ডাকছে যে, যা দেখে আয়। আরে দাঁড়া না, আগে খেয়ে যাও। মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে ভাই। মুছে ফেল, মুছে ফেল, শিগগিরই মুছে ফেল। মার ডাক কানে এলেও দুর্গার এখন উত্তর দেবার সুযোগ নেই। কাঁচা আমের ফালিতে তার মুখ তো ভর্তি। সে আর অপু কাঁঠাল গাছটার কাছে সরে গিয়ে গুঁড়ির আড়ালে দাঁড়িয়ে গোগ্রাসে আমের চাকলাগুলো শেষ করতে ব্যস্ত। খাওয়া শেষে এক টান মেরে খালি মালাটা জঙ্গলের দিকে ছুঁড়ে ফেলে দিল দুর্গা। ফিসফিসিয়ে অপুকে বলল, আরে মুখটা মুছে ফেল না বাদর, নুন লেগে রয়েছে যে। দাঁড়া 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 দাঁড়া, আগে আমি যাব, তুই পরে যাস। আচ্ছা। তবে খবরদার, মা যেন কিচ্ছু টের না পায়। টের পেলে কিন্তু কাঁচা আম আর দেব না, মনে থাকে যেন। না না, মাকে বলবো না রে দিদি। আমাকে ডাকছি রে মা। কোথায় বেরোনো হয়েছিল শুনি? হ্যাঁ, একা আমি কত দিকে যাব? এত বড় মেয়ে হয়েছে, ধিঙ্গি মেয়ে, সংসারের কুটো গাছটা ভেঙে দুটুকরো করিস না? হ্যাঁ, শুধু পাড়ায় টোটো করে ঘুরে বেড়াচ্ছে। আর সে বাঁদরটা কোথায় গেল? মা, ও মামা, খিদে পেয়েছে মা, কিছু খেতে দাও না। দাঁড়াও বাপু, একটুখানি হাঁপ ছাড়তে দাও আমায়। তোমাদের রাত দিন খালি খিদে আর খিদে, রাত দিন খালি ভাই ফরমাইশ। দুর্গা, দেখ তো দেখি, বাছুরটা আবার ডাক পারে কেন? আর পারি না বাপু, একটু জিরোতেও দেবে না এরা। কমলিকে দড়ি দিয়ে বেঁধে এসেছি মা, আর কিছু করে দেবো? মোটিটা একটু এনে দে তো দুর্গা, এই শশা খান কেটে ফেলি। হ্যাঁ এই তো, এ না। অপু, তা খিদে পেয়েছে বললি, আয় বাবা, শশা খাবি? আয়, এনে এনে খা। হ্যাঁ দাও। জীবনও যায় না যে, আম খেয়ে দাঁত টকে গেছে। কি বললি? আম? আম কোথায় পেলি শুনি? আম কোথায়? ও বুঝেছি। দুর্গা, তুই আবার এই দুপুরে বেরিয়েছিলি? না 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 মা, এই তো ওকে জিজ্ঞেস করো না। আমি তো এই কাঁঠাল তলা দাঁড়িয়ে যখন তুমি ডাকলে তখন তো। স্বর্ণ দুধ দোয়াতে এসে গেল নাকি? কত বেলা হলো গো? এই যে দিদি, বলি এবেলা কি আর দুধ টুধ দোয়া হবে না নাকি? যোগাযন্ত্র তো কিছুই দেখছি না। যা যা, পাত্রটা নিয়ে যা তো দুর্গা। এই গ্রামে স্বর্ণগোয়ালিনী দুধ দুইয়ে বেড়ায়। ভাগ্যে সে এসে পড়ল, তাই এ যাত্রা মায়ের হাতে মার খেতে খেতে বেঁচে গেল দুর্গা। মায়ের পর দুধ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আমের কথাটা বিলক্ষণ ভুলে যাবে, সে কথা জানে দুর্গা। কিন্তু হতছাড়া ভাইটা যে তাকে এইভাবে ধরিয়ে দেবে তা সে স্বপ্নেও ভাবেনি। দিদির পিছন পিছন অপুও দুধ দোয়া দেখতে এলো। বাইরের উঠোনে পা দিতেই দুর্গা তার পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিয়ে বলল, লক্ষ্মী ছাড়া বাঁদর কোথাকার, আম খেতে গিয়ে দাঁত চকে গেছে মা। আর কোনোদিন তোকে আম দেবো? ছাই দেবো। হাওয়া একটা, যদি কোনো বুদ্ধি থাকে মাথায়।
আমার কি দোষ? আমি তো ইচ্ছে করে বলিনি। সত্যি তো মা মুখে এই যে মা, দাঁত ঢুকে গেছে। পাথরটা দিয়ে দিয়েছি। অপুদের সংসারের অবস্থা খুব একটা সচ্ছল নয়, টেনে টুনে চলে যায় এই অবধি। অপু দুর্গার বাবা হরিহর সেই গ্রামেরই অন্নদা রায়ের বাড়িতে গোমস্তা হিসেবে কাজ করে, খাজনা টাজনা আদায় করে। দুপুরের কিছুটা পরে কাজ শেষ করে সে রোজ বাড়িতে আসে, আর এসেই অপুর খোঁজ নেওয়াটা তার রোজকার অভ্যেস। হাতে মুখে জল দিয়েই হরিহর আজও জিজ্ঞাসা করল, অপুকে দেখছি না যে। ঘরে এসো, দেখতে পাবে অপু এখনো ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? হ্যাঁ, বেশ বেশ। আর দুর্গা বুঝি? সে মেয়ে কখনো বাড়িতে থাকে নাকি? চারটি খাওয়ার সঙ্গে তার যা সম্পর্ক, তারপর আবার টই টই কার আমতলা কার জামতলায় ঘুরে বেড়াচ্ছে। দেখো একে এই 34 মাসের রোদ্দুর আবার না জ্বরে পড়ে। অপুদের বাড়ি থেকে একটু দূরে খুব বড় একটা অশ্বত্থ গাছ ছিল, শুধু তার মাথাটা ওদের বাড়ি থেকে দেখা যেত। অপু যতবার সেদিকে দেখে ততবার তার যেন অনেক অনেক দূরের কোনো দেশের কথা মনে হয়। মায়ের মুখে ওইসব দেশের রাজপুত্রদের গল্প শোনে সে, কিন্তু সে দেশটা ঠিক কোথায়, কত দূরে আছে সেটা বুঝতে পারে না অপু। অনেক দূরের কথা ভাবতে গিয়ে হঠাৎ মায়ের জন্য তার মনটা কেমন যেন করে ওঠে। তার মনে হয় যেখানে সে যাচ্ছে সেখানে তার মা নেই। অমনি মায়ের কাছে যাবার জন্য মনটা আকুলি বিকুলি করতে থাকে, আর তক্ষুনি সে বাইরের ঘর থেকে এক দৌড়ে রান্নাঘরের দাওয়ায় এসে পিছন থেকে মাকে একেবারে জড়িয়ে ধরে। দেখো দেখো ছেলের কাণ্ড দেখো। আরে ছাড় ছাড়। না, কিছুতেই ছাড়বো না। না বাবা ছাড়ো মানে। এই দেখো আমি তোমার জন্য চিংড়ি মাছ ভাজছি না। তুমি তো চিংড়ি মাছ কত ভালোবাসো, তাই না? দুষ্টুমি করে না সোনা। ছাড়ো ছাড়ো। কখন খেতে দেবে মা? দেবো বাবা দেবো। ওরে ও দুর্গা, বলি কোথায় গেলি মা? আয় আয় দেখি এদিকে, ঠাঁইটা করে দে। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা তার মা কখনো কখনো জানলার ধারে আঁচল পেতে শুয়ে ছেঁড়া কাশিদাসী মহাভারতখানা সুর করে পড়ে। বাড়ির ধারে নারকেল গাছটাতে কখনো শঙ্খ চিল ডাকে। অপু মায়ের কাছে বসে ক খ লিখতে লিখতে এক মনে মায়ের মুখে মহাভারত পড়া শোনে। কুরুক্ষেত্র যুদ্ধের কথা শুনতে শুনতে সে তন্ময় হয়ে যায়। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণর চরিত্র অপুর বড় ভালো লাগে। দুপুর গড়িয়ে গেলে উঠে যায় সর্বজয়া। অপু তখন বাইরে এসে রোয়াকে দাঁড়িয়ে দূরে এসে অশ্বত্থ গাছটার দিকে এক মনে চেয়ে থাকে। তার মনে হয় কর্ণ যেন ওই অশ্বত্থ গাছটার ওপারে আকাশের তলায় এখনো মাটি থেকে রথের চাকা দু হাত দিয়ে প্রাণপণে টেনে তুলছে। সে চাকাটা বুঝি রোজই টেনে তোলার চেষ্টা করে মহাবীর কর্ণ। একদিন অপুর মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে। সেই অভাব পূর্ণ করবার জন্য সে একটা উপায় খুঁজে নিয়েছে। গাছের একটা হালকা ডালকে অস্ত্র হিসেবে হাতে নিয়ে বাড়ির পিছনের বাঁশ বাগানে কিংবা বাইরের উঠোনে ঘুরে বেড়ায় অপু। আপন মনে যুদ্ধ করে সে। তারপর দ্রোণ তো একেবারে 10 বাণ ছুড়লেন। অর্জুন করলেন কি, একেবারে 200টা বাণ মেরে দিলেন। তারপর উফ, সে কি যুদ্ধ কি যুদ্ধ! বাণের চোটে চারিদিক অন্ধকার হয়ে গেল। ও কি রে অপু, রে পাগলের মতন আপন মনে বিড়বিড় করে কি বলছিস রে? যা বলছিলাম বুঝি, মোটেই না। আচ্ছা বেশ, এখন আয় তো দেখি, আমার সঙ্গে আয়। কোথায় যাবি রে দিদি? আয় না, সাবধানে চোর কাটা যেন না ফোটে। আচ্ছা। ওই দেখেছিস অপু কত নোনা পেকেছে? হ্যাঁ রে দিদি, সত্যি তো।
কি করে খুঁজে পেলি রে তুই? আরে যাই খুঁজে পাওয়ার ইচ্ছে থাকলে সব পাওয়া যায়। হ্যাঁ, এই এখন কি করে ওগুলো পারা যায় বল তো দেখি। এই দিদি, একটা কঞ্চি দিয়ে পারা যায়, তাই না রে? হ্যাঁ ঠিক বলেছিস। এই একটা কাজ করতো, ছুটে বাড়ি গিয়ে আঁকশিটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। আঁকশি দিয়ে টান দিলেই সব পড়ে যাবে। আনতে পারবি তো? খুব পারবো। পারবো না মানে? তুই এখানে দাঁড়া দিদি, আমি এক্ষুনি আনছি। বাড়িতে গিয়ে ঘর থেকে আঁকশিটা পেড়ে আনলো অপু। মাকে বলেই অবশ্য আনলো, নইলে তাকে আঁকশি পেড়ে দেবে কে? বাবা আজ এখনো আসেনি। গ্রামের হাট থেকে বাজার করে সন্ধ্যের পরে ফিরবে, নইলে এসব কাজে তার বাবার উৎসাহ কিছু কম নেই। যেমন ছুটতে গিয়েছিল সে, তেমনই ছুটতে ছুটতে ফিরে এলো অপু। কিন্তু দুজনে মিলে অনেক চেষ্টা করেও 4-5টার বেশি ফল পাড়তে পারল না। আরে কি উঁচু রে দিদি, আঁকশিটা অত দূর যাচ্ছেই না। আরে লেগে যাবে যে। অপু, কি করছিসটা কি? যাকগে, যা পাওয়া গেছে তাই ঢের। শোন অপু, নোনাগুলো আমার কাছে দে, তুই আঁকশিটা ধর। নে চল বাড়ি যাই। তাই চ। এই অপু শোন, নোলক পড়বি? হ্যাঁ, নোলক? দাঁড়া, এই যে একে ওড়কলমি লতা বলে, বুঝলি? হ্যাঁ। এই যে এই সাদা সাদা কুঁড়িগুলো থেকে আঠা বেরোয়, এই দেখ। হ্যাঁ। এবার এই আঠা লাগিয়ে কুঁড়িটা তোর নাকে পরিয়ে দেবো। না না দিদি, না না, থাক থাক, তুই ঘরে চল, ঘরে চল। আরে দাঁড়া না, না, ঘরে যাবো। এদিকে সরে আয়, তোকে নোলক পরিয়ে দেবো। আমি পড়বো একটা না, পরি। এই পড়বো না দেখি দিদি। দেখি কেমন হয়েছে। বাহ, খাসা হয়েছে। চল চল অপু, মাকে দেখিয়ে আসবি, চল। না দিদি, না, চল না। দেখাবো না। আরে তুই শোন। আরে এই তো বাড়ি এসে গেছে, চল না, খুলে ফেলিস না যেন আবার। মার কাছে যাবো তোকে না বেশ দিদি, দেখতে লাগছে। যাবো না এভাবে। মা, ও মা, একবার বেরিয়ে আসো না গো। না না মা, একদম এসো না। ও মা, মা। ও দিদি, ঘুরে না। বাবা যেন রাজ্যে জয় করে ফিরছে সব। তা হয়েছেটা কি? আরে কি হয়েছে? এই নোনা ফলগুলো রাখো মা। আর দেখো দেখো দেখো, অপুকে দেখো কেমন লাগছে, দেখো। এ আবার কে রে? একে তো চিনতেই পাচ্ছি না। জানো মা, দিদি পরিয়ে দিয়েছে। দিদিটা না বাজে। দিদি দিদি, ওটা কি বাজছে রে? ডুগডুগি বাজছে রে। তাই? এই নিশ্চয়ই বাঁদর খেলা দেখাতে এসেছে। অপু আয় আয় আয়, শিগগির আয়, বাঁদর নিয়ে চলে যাবে রে। আয় আয় তাড়াতাড়ি আয়। আগে আগে দুর্গা ও তার পিছনে পিছনে অপু ছুটতে লাগলো। ডুগডুগিওয়ালা তখনও এদিকে এসেই পৌঁছয়নি, অন্য রাস্তা ঘুরে এ পাড়ার দিকে আসছিল সে। মোড়ের মাথাতেই তার সঙ্গে দেখা হলো। না, বাঁদর খেলা দেখাতে আসেনি, ও হলো শ্রীনিবাস ময়রা। গ্রামের লোকেরা তাকে চিনিবাস নামে ডাকে। মাথায় করে খাবার জিনিস ফেরি করে সে। এই পথ দিয়ে গেলেও হরিহরের উঠোনে কখনো আসে না চিনিবাস। এবারের কেউ কখনো কিছু কেনে না যে, তাই অপু দুর্গার সামনে দিয়ে ডুগডুগি বাজাতে বাজাতে আজও চলে যাচ্ছিল শ্রীনিবাস। দুর্গা এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে দেখে দাঁড়িয়ে পড়ল সে। জিজ্ঞাসা করলো, কি গো, কিছু চাই নাকি তোমাদের? না না, কিচ্ছু চাই না। চাই চাই, মিঠাই চাই। দিদি দিদি, মিঠাইওয়ালা কোন দিকে গেল রে? চল চল, মুখুজ্জে বাড়ির দিকে যাই, ওরা নিশ্চয়ই ওকে ডাকবে। চল। মুখুজ্জেদের বাড়ি মানে ভুবন মুখুজ্জে। ভুবন বাবুরা এই গ্রামের বেশ অবস্থাপন্ন লোক। 5-6টা গোলা আছে। ভুবনবাবুর স্ত্রী মারা গেছেন আগেই। বিধবা সেজ বউ এখন এ বাড়ির কর্ত্রী। বয়স তার 40 হবে। মেজাজের জন্য পাড়ার লোকজন কেউই বড় একটা মেশে না তার সঙ্গে। তোমার পুঁটলিটা এখানে নামাও গো চিনিবাস। এই যে
এই যে ওই দশহরা পূজা আছে তো কাল। মুখুজ্জে বাড়িতে দেখি, দশহরা পূজা আছে তো কাল। মুখুজ্জে বাড়িতে কি আছে? দশহরা পুজোয় খুব ঘটা হয়। হ্যাঁ, ঝকঝকে করে মাজা পিতলের সরাই করে পুজোর জন্য মুড়কি সন্দেশ বাতাসা কিনলেন তিনি। আর বাতাসা। নিজের ছেলে সুনীল আর দেওরের ছেলে মেয়েদের জন্য খাবারও কিনলেন সেজবউ। আর বাচ্চাদের জন্য একটু কিছু অপুর হাত ধরে দুর্গা সেখানে দাঁড়িয়েই হাঁ করে এই যে, সুনীলের সবকিছু খাওয়া ভালো দেখছিল। হবে তো? পুজোর জিনিস কিন্তু ঠিকঠাক এতক্ষণে দিও সেদিকে বাবুকে। চোখ পড়তেই ছেলেকে ঠেলা দিয়ে খিচিয়ে উঠলেন সেজবউ। বলছি কি জানা ওই রোগটা উঠে গিয়ে খা বাপু। ঠাকুরের জিনিসের উপর এটুকুলো না ফেললে হচ্ছে না। আমি তো এটা ফেলিনি মা। আবার মুখে মুখে কথা। অসভ্য ছেলে, সরে যেতে বলছি না। আমি তাহলে এখন যাই মাঠান। হ্যাঁ বাছা, এবার তুমি যাও, আমার আর কিছু লাগবে না। আচ্ছা বেশ। চাই চাই মিঠাই চাই মুরকি আয় আয় চাই। অপু, টুনুদের বাড়ির দিকে যাই। বলবেন মিঠাই ওরা এবার নিশ্চয়ই ওখানেই যাবে। হ্যাঁ চল। চল চল চল। হ্যাঁ দিদি চল চল চল। এই এত হ্যাংলামি আর সইতে পারি না বাপু। ছুরিটার দিন রাত্রির খালি ছোকছোকানি স্বভাব। তা যা না বাপু, নিজের বাড়ি গিয়ে বসে কিনে খেগে জানা। তা না, খালি লোকের দরে দরে ঘোরা। হাহ, যেমন মা তার তেমন ছা। দিদি ও দিদি কি? ওই বাড়ির খুড়িমা কি বললো রে? ওর কথা শুনিস না অপু। চিনিবাসের ভারী তো খাবার। এবার রথের সময় বাবার কাছ থেকে 4টে পয়সা নেব দেখিস। 2টো তোর, 2টো আমার। তখন মুড়ি মুড়কি কিনে খাবো, কেমন? চল চল চল। আচ্ছা দিদি রথের আর কদিন বাকি আছে রে? রথের আচ্ছা বাড়ি যাই, পাঁজি দেখে বলে দেবো, কেমন? এই গ্রামে রথ টথ হয় বটে। এখন পা চালা দেখি। দূরে একটা রথের মেলাও বসে। তবে রথের মুরগির চেয়ে তেঁতুল বিচি আর ডালিম ফলের স্বাদ যে অনেক বেশি, দিদির কাছ থেকে তাড়িয়ে তাড়িয়ে সে কথা শুনেছে অপু। তাই আর রথ নিয়ে বায়না করেনি সে। ভালো মন্দ দুষ্টুমি আর বায়না নিয়ে কয়েক মাস নিশ্চিন্তে কেটে গেল। সেদিন এক বাটি দুধে একটু ভাত মেখে অপুকে খাওয়াতে বসেছে সর্বজয়া। এমন সময় দুর্গা বাড়িতে এসে ঢুকলো। তার পাময় ধুলো, কপালের সামনে একগোছা চুল সোজা হয়ে প্রায় 4 আঙুল উঁচু হয়ে আছে। আপন মনে সারা দিন টই টই করে বেড়ায় সে। পাড়ার সমবয়সীদের কারোর সঙ্গে খেলাটালা করে না, বরং কোথায় কোন ঝোপে বইচি পাকলো, কাদের বাগানে কোন গাছটায় আমের গুটি এলো, কোন বাঁশতলার শেয়াকুল খেতে মিষ্টি, এই সব কিছু তার নখদর্পণে। বাড়ি ঢুকে অপরাধীর দৃষ্টিতে সে মায়ের দিকে তাকালো। আরে এলে, এসো, ভাত তৈরি, খেয়ে আমাকে উদ্ধার করো আগে, তারপর আবার কোন দিকে বেরুতে যাবে বেরুগে যাও। কোথায় ছিলি রে দিদি? চুপ, তুই দুধটা খা। বুড়ো ধাড়ি মেয়ে কোথায় ছিল তার জানতে হবে না। মা, আমি বৈশাখ মাসের দিন সকলের মেয়ে দেখো শিব পুজো করছে, আর এত বড় ধাড়ি মেয়ে সারা দিন শুধু টোটো টোটো। সেই সকাল হতে বেরিয়েছে আর এই বেলা দুপুরে বাড়ি এলো। মাথাটা ছিঁড়ে দেখো না একবার, কোথায় চুলে না একটু তেল ছোঁয়ানো, না একটু। দাঁড়া, যে মজা দেখাবো। কোথায় সে চুনি, কোথায় শুনি? হ্যাঁ, এই যে, এই এই সতু, কই সেই খেলনার বাক্সটা একবার বের করে নিয়ে আয় তো দেখি। হ্যাঁ, যা তাড়াতাড়ি যা। হ্যাঁ এই তো এক্ষুনি যাচ্ছি। কি হয়েছে খুড়িমা, এই সময় আপনি? আমি গো আমি, তুমি সব টের পাবে দুর্গার মা। একটু দাঁড়াও বাচ্চা, নিজে চোখে সব দেখতে পাবে। অসতু পেলি? এই তো খোল খোল দেখি বাক্সটা একবার খোল। এই দেখো মা, আমার সেই মালাটা সেদিন সেই যে খেতে গেছিল সেদিনই হাটটা চুরি করে এনেছে দুর্গা। এই দেখো জ্যাঠাইমা, আমাদের সোনামুখী গাছের আমও পেরে এনেছে। দেখো দেখো দেখো। কই দেখি কি হয়েছে আমাকে বলুন না খুড়িমা। হ্যাঁ, এই যে এই দেখো দেখো কি হয়েছে, দেখো কীর্তিখানা একবার নিজের চোখে দেখো। ওই যে তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে আমার টুনুর পুতুলের বাক্স থেকে এই পুঁতির মালাটা চুরি করে এনেছে। কি? ছি ছি ছি। তাহলে আর বলছি কি, এদিকে মেয়ে আমার তো খুঁজে খুঁজে হয়রান। শেষে সতো গিয়ে বললে যে দুর্গার বাক্সের মধ্যে সে এই মালাখানা দেখতে পেয়েছে। তা বলি তোমার মেয়েও কম নাকি? চোর, চোরের বেহদ্দ চোর। আমার মেয়ে চোর? আর এই যে এই দেখো
দেখো না, দেখো বাগানের আমগুলো, বাপরে বাপ। হ্যাঁ, গুটি পড়তে দেরি হয় না, অমনি চুরি করে এনে বাক্সে লুকিয়ে রেখেছে। দুর্গা, দুর্গা, না কি ঘেন্না, ছি 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 ছি। এই মালা ওদের বাড়ি থেকে তুই এনেছিস? তা বাপু না আনলে কি আর আমি মিথ্যে বলছি? হ্যাঁ, বলি এই যে এই যে এই যে দেখো, এই আম কটা দেখো, সোনামুখী আম, চেনো তো? হ্যাঁ, এও কি আবার মিথ্যে কথা? না না না, সেজো করি আপনার কথা মিথ্যে তা তো আমি বলিনি, আমি ওকে জিজ্ঞেস করছি। সে জিজ্ঞেস করো আর যাই করো বাপু, ও মেয়ে তোমার সোজা মেয়ে হবে না, এ আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এই বয়সে যখন চুরি বিদ্যে ধরেছে, তখন এরপর আর যা যা হবে সে তুমি টের পাবে। চল রে সতু, নে আমের গুটিগুলো বেঁধে নে। হ্যাঁ, এক্ষুনি বেঁধে নিচ্ছি। কত বেলা হয়ে গেল, নে 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 তাড়াতাড়ি কর বাপু, চ চ, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, চলো চলো, হয়ে গেছে। আপদ মালাই একটা কোত্থেকে এসে জুটেছে আমার কপালে, বলো আপদ চুকে যায় আমার, বের হ বাড়ি থেকে, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হ। দুর্গা মার খেতে খেতে ভয়ে খিড়কির দৌড় দিয়ে ছুটে বেরিয়ে গেল। তার ছেঁড়া রুক্ষ চুলের দু এক গাছা সর্বজয়ার হাতে থেকে গেল। অপু খেতে খেতে অবাক হয়ে সমস্ত ব্যাপারটা দেখছিল। তার দিদি পুঁতির মালা সত্যিই চুরি করে এনেছিল কিনা তা সে জানে না, কিন্তু আমের গুটি যে চুরির জিনিস না তা সে নিজে জানে, কারণ কাল বিকেলে দিদি তাকে সঙ্গে করে টুনুদের বাড়ির বাগানে আম কুড়োতে গেছিল এবং সোনামুখী তলায় যে কটা আম নিচে পড়েছিল সে কেবল তাই কুড়িয়ে নিয়েছিল। দিদির অত্যন্ত আশার জিনিস এই আমগুলো এভাবে নিয়ে চলে গেল, তার উপর আবার দিদি মারও খেল। যখন দিদির মাথার সামনে রুক্ষ চুলের গোছা বাতাসে ওড়ে, তখন কেন যেন দিদির ওপর বড় মায়া হয় অপুর। কেমন যেন মনে হয় তার যে দিদি যেন কেউ কোথাও নেই। কেমন করে সে দিদির কষ্টগুলো ঘুচিয়ে দেবে অপু জানে না, চুপ করে ভাবে শুধু। বেলা একটু পড়ে এলে অপু দিদিকে খুঁজতে বেরোলো। ছুটছে মোটর ঘটর ঘটর, ছুটছে গাড়ি চুরি, ছুটছে লোকে নানান ঝোঁকে, করছে হুড়োহুড়ি। কাব্যে গব্যে জমজমাট নটার কবিতা ইউটিউব চ্যানেল। এই টুনু, তুই দিদিকে দেখেছিস? কই না তো। আচ্ছা, এই দাঁড়া নেড়া, তুই এবার দিদিকে দেখেছিস রে? না রে অপু, ও তো আজ এদিকে আসেনি। আসেনি? তবে দিদি কোথায় গেল? হ্যাঁ রে, বাড়ি ফিরে যায়নি তো? বাড়ি? তুই একবার বাড়ির দিকে যা তো অপু। বাড়ি চলে গেছে দিদি? বোধহয় ঠিকই বলেছিস রে, যাই, ঘরেই যাই। ততক্ষণে সন্ধে হয়ে এসেছে। বকুল গাছটা অনেক দূর পর্যন্ত তার ডালপালা ছড়িয়ে ঝুপসি হয়ে দাঁড়িয়ে আছে, আর কেউ কোথাও নেই। অন্ধকার গাছটায় কতগুলো বক শুধু ডানা ঝটপট করছে। অপু ভয়ে ভয়ে একবার ওপরের দিকে তাকিয়ে দেখল। বাড়ির পথে ফিরতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল সে। সর্বনাশ, সামনে সেই গাব গাছটা পড়েছে যে। সন্ধ্যের পর এই গাব গাছটার তলা দিয়ে যেতে গেলে গায়ে কাঁটা দিয়ে ওঠে তার। মনের সমস্ত সাহস জড়ো করে চোখ বন্ধ করে বাড়ির দিকে ছুট লাগালো অপু। বাড়ির কাছাকাছি প্রায় পৌঁছে গেছে সে, এমন সময় দূর থেকে দুর্গার চিৎকার শুনতে পেল অপু। দিদি, কখনো জানো এই বাড়িতে ঢুকতে না দেখি, এই আপদ বলা এনে ছাতির তলায় দিয়ে আসবো তোমাকে। ছাতির তলা? দূর হয়ে যা। ছাতির তলার কথা কেন বলছে মা? ছাতির তলা যে শ্মশান। কে কে ওখানে? আমি মা, ও অপু। অপু, তুমি আবার এত রাত পর্যন্ত কোথায় ছিলে শুনি? এই তো জ্বর থেকে উঠে সবে আজ ভাত খেয়েছো। কোনো কথা না বলে মাথা নিচু করে ঘরে ঢুকে গেল অপু। মায়ের এই মেজাজটাকে সে জমের মতো ভয় করে। কিন্তু দিদিটা আবার কেন মার খেল? সারাটা দিন কোথায় ছিল সে? দুপুরে কিছু খেয়েছে? আচ্ছা, আবার কিছু চুরি করেছে নাকি দিদি? মনের মধ্যে হাজারটা প্রশ্ন ছুটে বেড়াচ্ছে অপুর, কিন্তু ভয়ে
একটাও কথা উচ্চারণ করতে পারল না সে। প্রদীপটা উস্কে দিয়ে কাঠের পুতুলের মতো নিজের পড়ার বাক্সটা বের করে পড়তে বসে গেল চুপচাপ। সে পড়ে মোটে তৃতীয় ভাগ। দুটো মোটা মোটা ভারী ইংরেজি বই, কবিরাজি ওষুধের তালিকা, পাতা ছেঁড়া দাশুরায়ের পাঁচালি, 1303 বঙ্গাব্দের পুরনো পাঁজি সব আছে। আনমনা হয়ে দাশুরায়ের পাঁচালির পাতাগুলো উল্টোচ্ছে অপু। এমন সময় সর্বজয়া এক বাটি গরম দুধ নিয়ে এসে বলল, এসো। হ্যাঁ মা। এসো তো দেখি, এই দুধটুকু খেয়ে নাও। নাও। আর পারবো না মা, অনেকটা খেয়েছি। ও কি কথা অপু, ওইটুকু দুধ খেলে কেউ বাঁচে নাকি? নে নে তো, চোঁচো করে একটানে সবটুকু খেয়ে ফেল। কি রে অপু, কি হয়েছে বাবা? হ্যাঁ, কাঁদছিস কেন? কি হয়েছে বাবা? খেতে গিয়ে জিভ কামড়ে ফেলেছিস নাকি? আয় আয় দেখি, আমার কাছে সরে আয় দেখি, হা কর তো দেখি। দিদির জন্য বড্ড মন কেমন করছে মা। দিদি কোথায় গেল? কেঁদো না বাবা, কেঁদো না। না, অমন করে কেউ কাঁদে? ওই পটলাদের বাড়ি কি ন্যাড়াদের বাড়ির দাওয়ায় হয়তো বসে আছে। এই অন্ধকার আর কোথায় যাবে বাবা? কাঁদে না, বাইরে যে বড্ড অন্ধকার করেছে মা। দুষ্টুরা কিছুতেই ভয় পায় না রে। ও কি কম দুষ্টু নাকি? সেই কোন দুপুরবেলা বেরুলো, সমস্ত দিন তারা টিকিরই দেখা নেই। দিদি কিছু খায়নি মা? খায়নি আবার? না খেয়ে থাকার মেয়ে নাকি সে? সারাটা দিন দেখে যা ও পাড়ার পালিতদের বাগানে বসে কাঁচা আম আর জামরুল খেয়ে কাটিয়েছে। আর অপু, কেঁদো না অপু, কেঁদো না, লক্ষ্মী ছেলে আমার। এই তো দেখো না, বাবা ফিরলেই উনি গিয়ে দিদিকে নিয়ে আসবেন, কেমন? কেঁদো না। সেদিন হরিহরের ফিরতে একটু দেরিই হয়েছে। বাড়ি এসে সব কথা শুনে দুর্গাকে খুঁজে বাড়িতে ফিরিয়ে এনেছে সে। রাগ করে দুর্গাতে এমন কিছু মুখে দেয়নি আজ আর, কারো সঙ্গে কথাও বলেনি। নিঃশব্দে এসে শুয়ে পড়েছে। উত্তরের ঘরে খাটে দিদির পাশেই শোয়ে অপু। রাত তখন অনেক। অপু বুঝতে পারে দিদি জেগে আছে, তারও চোখে ঘুম নেই। দিদির গায়ে হাত দিয়ে অপু ফিসফিস করে জিজ্ঞাসা করল, হে দিদি, দিদি সন্ধেবেলায় মা তোকে কি দিয়ে মেরেছিল রে? তোর চুল ছেড়ে দিয়েছে? হে দিদি, আমার উপর রাগ করেছিস রে? আমি তো কিছু করিনি। না, তুই তো কিছুই করিসনি। তাহলে সতু জানলো কি করে যে পুঁতির মালা আমার বাক্সে আছে? না রে দিদি, আমি তোর গা ছুঁয়ে বলছি, আমি ওকে মোটেও দেখাইনি। মালাটার কথা তো আমি জানতামই না। কাল বিকেলে সতু খেলতে এসে তোর বাক্সটা নিয়ে কী সব দেখছিল। বিকেলে দেখছিল, তুই কিছু বলতে পারলি না? আমি বলেছি রে, তোর বাক্সে হাত দিতে মানা করেছি অনেকবার, ও শোনেইনি। মনে হয় সেই সময় তোর মালাটা ও দেখতে পেয়েছে। খুব লেগেছে না রে দিদি? মা কোথায় মেরেছে রে? আমার কানের পাশে মা একটা বাড়ি মেরেছে, জানিস? তখন রক্ত বেরিয়ে গিয়েছিল। তাই? এই দেখ এখনো এইখানে। ইস, অনেকটা কেটে গেছে। একটু তেল লাগিয়ে দেবো দিদি? থাকে, লাগবে না। শোন না ভাই, কাল বিকেলে পালিতদের বাগানে যাব, বুঝলি? কামরাঙা পেকেছে, এই এত বড় বড়। ও মা, তাই নাকি রে? হ্যাঁ রে, তবে দেখিস কাউকে বলিস না যেন। কাউকে বলবো না। আমি আর তুই চুপি চুপি যাবো, কেমন? আমি আজ দুপুরে দুটো পেড়ে খেয়েছি, জানিস? উফ, কি মিষ্টি রে, পুরো গুড়ের মতো। এখন নে, এখন ঘুমিয়ে পড়। জেগে থাকতে দেখলে মা এসে আবার মারবে। আজ সারাটা দিন ধরে সেই মিষ্টি গুড় কামরাঙা খাওয়ার আশায় তককে তককে আছে অপু। দিদি বলেছে রোদ্দুর না পড়লে তাকে নিয়ে যাবে না, কিন্তু
বিকেলের দিকে হঠাৎ চারিদিক অন্ধকার করে শোঁ শোঁ শব্দে কালবৈশাখী ঝড় উঠল। ধুলো, কাঁঠাল পাতা, বাঁশ পাতা, খড় চারিদিক থেকে উড়ে এসে অপুদের বাড়ির উঠোন একেবারে ভরে দিল। বড় বড় গাছের দল ঝড়ে বেঁকে গিয়েছে একেবারে। গাছে গাছে ভয়ানক শব্দ হয়ে চলেছে। হাওয়ার শব্দে কান পাতা দায়। আম কুড়োবে বলে অপুর হাত ধরে ছুটতে ছুটতে মুখুজ্জেদের সোনামুখী গাছতলায় গিয়ে পৌঁছলো দুর্গা। ভাই 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 শিগগির ছোট, আজ অনেক আম কুড়াবো। তুইও সিঁদুর কোটা গাছটার কাছে যা, আমি এখানে আছি। যা যা যা, ছুটতে যা ভাই। এই দিদি ওই দেখ একটা আম পড়লো রে। ওই দেখ আর একটা। কি মজা, আমি দুটো আম পেয়েছি না দিদি। এই আমিও পেয়েছি, তুই আরো খোঁজ। যা যা যা, ছুটতে যা ভাই। হ্যাঁ খুঁজছি। এই তো খুঁজছি। এই ওদিকে কারা আসছে রে ভাই? ওই তো সতুরা আসছে। সতু, রানু দিদি, টুনু। প্রচুর আম পাবো আমরা, তাই না? এ কি, ওখানে কেউ আছে না? আচ্ছা চুপ। ওদিকে কে? দুর্গা দিদি আর অপু, তাই না? এই ভাই চুপ। এই দুর্গা দিদি, তোমরা ওখানে? আওয়াজ করবি না। এই চল তো দেখি। এ কি, তোরা আমাদের বাগানে আম কুড়োতে এসেছিস কেন? সেদিন মা বারণ করে দিয়েছে না? হ্যাঁ মানে ওই হ্যাঁ দেখি কটা আম কুড়েছিস দেখি। আমরা না মানে দেখা। ও মা, দেখেছিস টুনু, কতগুলো সোনামুখী আম কুড়িয়েছে। এক্ষুনি তোমরা আমাদের বাগান থেকে চলে যাও কিন্তু দুর্গা দিদি, নাহলে মাকে বলে দেবো। ওদের কেন তাড়িয়ে দিচ্ছিস সতু? অনেক আম পড়েছে তো, আমরা সবাই মিলে কুড়োই। না, ওরা কুড়োবে না, ওরাই আমাদের সব আম নিয়ে নেবে। তুমি চলে যাও দুর্গা দিদি, আমাদের আম তলায় তুমি একদম দাঁড়াবে না। চলে যাও বলছি। আয় রে অপু, চলে আয়। আমরা বরং সেই জায়গাটায় যাই। কোন জায়গাটা দিদি? আরে সেই যে রে, ওই বলেছিলাম না যেখানে অনেক বড় বড় আম রয়েছে। আমরা অনেক আম কুড়াবো, বুঝলি? চল। বড় বড় আম কোথায় আছে সে তো ঠিক জানি না রে। চল না, গড়পুকুরের ধারের ওই বাগানটায় দেখি। চল। কিন্তু সে তো অনেক দূরে দিদি। এ বাবা কি অন্ধকার। এ দিদি তুই কোথায় রে দিদি? খুব ভয় করছে। এ দিদি কোথায়? এই যে অপু, আমি এখানে এসে গেছি। পেয়েছি রে, অনেকগুলো আম পেয়েছিস? দেখ। কই দেখি। এই বাবা, ওরে অপু, বৃষ্টি এলো যে রে। আয় আমরা এই গাছের তলাটায় দাঁড়াই, এখানে বৃষ্টির ছাট লাগবে না। ওই দিদি কোথায় গেলি? আয় আমার কাছে সরে আয়। এই তো তোকে আঁচল দিয়ে ঢেকে দিলাম। এই যে, কেমন? এই বৃষ্টি আর কতক্ষণই বা হবে বল? এক্ষুনি থেমে যাবে। লেবুর পাতায় গরম চা, হে বৃষ্টি ধরে যা। লেবুর পাতায় গরম চা, হে বৃষ্টি ধরে যা। সন্ধে হবার আর বেশি দেরি নেই। ঝড় বৃষ্টি অনেকক্ষণ হলো থেমে গেছে। অপু আর দুর্গার অপেক্ষায় বাইরের দরজার সামনে দাঁড়িয়ে আছে সর্বজয়া। মুখে তার এক রাশ উদ্বেগের ছাপ। কি করবে বুঝতে পারছে না সর্বজয়া। ঘরদোর ফেলে একা কোথায় খুঁজতে যাবে সে? ভাবতে ঘর বার করতে লাগলো সর্বজয়া। ঠিক সেই সময় দরজা ঠেলে ভেতরে এসে ঢুকলো অপু আর দুর্গা। আপাদ ও মস্তক ভিজে শরীরে একটা ঝুনো নারকোল হাতে নিয়ে এলো দুর্গা, আর অপু পিছনে নারকেল গাছের একটা মস্ত ডাল টানতে এসে ঢুকলো। তাদের ওই অবস্থায় দেখে সর্বজয়া তো অবাক। মা, এ কি কাণ্ড দেখো দেখি। হ্যাঁ, এ রাম, এ তো ভিজে সব একেবারে পান্তা ভাত হয়ে গেছিস তোরা। এই বৃষ্টির সময় কোথায় ছিলি? ও মা, নারকেল কোথায় পেলি রে দুর্গা? চুপ করো মা, সেজো জেঠিমা বাগানে যাচ্ছে। শুনতে পাবে যে, চুপ করো না মা। ওদের বাগানের বেড়ার নিচে যে নারকেল গাছটা, তার তলায় পড়েছিল জানো মা। আমরাও বেরোচ্ছি আর সেজো জেঠিমাও ঢুকলো। অপুকে তো ঠিক দেখেছে, আমাকেও দেখতে পেয়েছে মনে হয়। ও মা, হ্যাঁ
একেবারে গাছের গোড়ায় পড়েছিল মা। অপুকে বললাম ডালটা তুই নে, মার ঝাঁটা নেই, এটা দিয়ে বেশ ঝাঁটা হবে খন। আমি অমনি ডালটা নিয়ে দে ছুট। বেশ করেছিস। নে নে, এখন আগে সব কাপড় ছাড়িয়ে দি, তারপর পায়ে জল দিয়ে নিস। হ্যাঁ, আমি মুকুজ্জে বাড়িতে জল নিতে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ মা, তুমি যাও। দুর্গা, দুর্গা, দরজাটা ঠেসে দিয়ে যা। দিচ্ছি মা। এই গ্রামের সকলেই মুখুজ্জে বাড়ির বাইরের কুয়োটা থেকেই জল নেয়। ছেলে মেয়ে ফিরছিল না বলে এতক্ষণ জল নিতেও যেতে পারছিল না সর্বজয়া। বাইরেটা বেশ অন্ধকার হয়ে গেছে। ছায়ার মধ্যে মিশে সেই কুয়োর ধারে জল তুলতে এসে দাঁড়ালো সর্বজয়া। সবে বালতিটা নামাতে যাবে এমন সময় ভেতর থেকে সেজ ঠাকুরনের চিৎকার শুনতে পেল সে। চিৎকারে বাড়ি একেবারে মাথায় করে তুলেছে। আছে গো, দেখো বৃষ্টি থামতে না থামতে এত বড় নারকেলখানা কুড়িয়ে নিয়ে অমনি দে দৌড়। এই ভর সন্ধ্যেবেলা বলছি আমি, সব উচ্চন্নে যাবে, উচ্চন্নে যাবে। খিড়কি দরজার বাইরে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল সর্বজয়া। ছেলে মেয়ে দুটোর কচি মুখ মনে করে শিউরে উঠল সে। এই অভিশাপ যদি ওদের গায়ে লাগে? জল নেওয়া মাথায় উঠল তার। কোনো রকমে কাঁপতে কাঁপতে নিজের ঘরে ফিরে এলো সর্বজয়া। এক্ষুনি নারকেলটা ফিরিয়ে দিতেই হবে, তাহলে নিশ্চয়ই এই সাপ সাপান্তগুলো আর গায়ে লাগবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক, এক্ষুনি ফেরাতে হবে। ভাবতে ভাবতেই দুর্গাকে ডাকলো সর্বজয়া। দুর্গা, ও দুর্গা। কি কি হয়েছে মা? তোমাকে তোমাকে অমন দেখাচ্ছে কেন? তুই 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 এক্ষুনি ওই নারকলটা নিয়ে সতুদের বাড়িতে ফিরিয়ে দিয়ে আয়। যা যা, হাঁ করে দাঁড়িয়ে থাকিস না, যা। এক্ষুনি দিয়ে আসবো? কেন মা, কি হয়েছে? ওরা বুঝি তোমায় কিছু বলেছে? ও মা, বলো না। যা বলছি তাই কর, মেলা বকবক করিস না তো। নারকলটা দিয়ে বলবি যে আমরা কুড়িয়ে পেয়েছিলুম, এই নাও তোমাদের নারকল, তোমাদের দিয়ে গেলুম। যা যা, এক্ষুনি যা। হ্যাঁ আচ্ছা মা, যাচ্ছি। আমার সঙ্গে চল তো ভাই, বড্ড অন্ধকারে। সাবধানে সাবধানে যাস তোরা। হ্যাঁ মা, এই যাবো আর আসবো। সাবধানে। ঠাকুর, ঠাকুর তুমি তো সব জানো ঠাকুর। ওরা শিশু, ওদের মনে তো কোনো শত্রুতা নেই। এই অভিশাপ যেন ওদের গায়ে না লাগে ঠাকুর। তোমার দোহাই দিলাম, ওদের তুমি বাঁচিয়ে রেখো ঠাকুর, ওদের বাঁচিয়ে রেখো। গ্রামের জীবনে রোদ আর বৃষ্টি, দিন আর রাতের মতোই শত্রুতা আর জীবনও পাশাপাশি গায়ে গা লাগিয়ে চলে। কেউ কোথাও থেমে থাকে না। অপুদের বাড়িও গরিব হতে পারে, কিন্তু স্বাভাবিক চলনটা তার আছে। তাই তো বছর ঘুরতেই অপুর জীবনে এবার এক নতুন পথ যোগ হয়ে গেল। নিজের চেষ্টা আর কষ্ট এই দুটোকে সম্বল করে ছেলেকে মস্ত বড় করে তুলতে চায় হরিহর। তার প্রথম বীজটা আজ পোতা হবে। পৌষ মাসের সকালটা এখনো খানিক অন্ধকার হয়ে আছে। লেপটাকে ভালো করে টেনে নিয়ে মুখ মাথা ঢেকে চুপ করে শুয়ে আছে অপু। অপু, এমন সময় তার মা এসে আদর করে ডাকলো তাকে। অপু শিগগির ওঠ বাবা, আজ তো তুই পাঠশালায় যাবি। কেমন সব বই, খাতা, স্লেট, চক এসব তোর জন্য আনা হবে তো। ওঠো বাবা, ওঠো। অপু ওঠ বাবা, মুখ ধুয়ে নে। আমি কেন পাঠশালায় যাব মা? আমি তো দুষ্টুমি করি না, তোমার সব কথা শুনি, তাহলে আমি কেন যাব? শোনো ছেলের কথা, যারা শুধু দুষ্টুমি করে তারাই কি খালি পাঠশালায় যায় নাকি? সোনা আমার, মানিক আমার, ওঠো বাবা ওঠো, মুখ ধুয়ে নাও।
আমি তোমায় মুড়ি বেঁধে দেবো খন, হ্যাঁ? পাঠশালে বসে বসে খেও, কেমন? না, কখনো না, আমি কিছুতেই যাব না। কি হয়েছে কি যাবো না। অপু? ও মায়ের মা, কথা শুনতে হয় খোকা। ওটো, মুখ ধুয়ে এসো, যাও। বাবা এসে পড়ায় আর জারিজুরি খাটল না। অগত্যা বেজার মুখে ঘুম থেকে উঠে দুধ খেয়ে পাঠশালায় যাওয়ার জন্য তৈরি হলো অপু। মায়ের ওপর প্রবল অভিমানে ভালো করে মায়ের দিকে সে চেয়েও দেখল না। গ্রামের প্রসন্ন গুরুমশাই নিজের বাড়িতেই একটা মুদির দোকান চালাতেন। সেই দোকানেরই এক পাশে তার পাঠশালাও বসে। ছাত্ররা বসে বসে পড়া করে, আঁখ কষে, আর উনি সঙ্গে দোকানও সামলান। অপুকে সেখানে পৌঁছে দিল হরিহর। ছুটির সময় আবার এসে তোমায় নিয়ে যাব, কেমন? বসে বসে মন দিয়ে লেখো এখন। গুরুমশাইয়ের কথা শুনে চলো, দুষ্টুমি করো না জানো, বুঝেছো বাবা? বসো বসো, বসে বসে লেখো। আচ্ছা বাবা। অপুকে সেখানে রেখে চলে গেল হরিহর। অপু যেন অকুল সমুদ্রে পড়ল। কিছুক্ষণ মুখ নামিয়ে বসে রইল সে। তারপর ভয়ে ভয়ে মুখ তুলে দেখল গুরুমশাই তার দোকান নিয়ে বেজায় ব্যস্ত। মাচায় বসে দাঁড়িপাল্লায় সৈন্ধব লবণ ওজন করে দিচ্ছেন। কয়েকটা বড় বড় ছেলে নিজের চাটাইয়ে বসে অদ্ভুত স্বরে কী সব যেন পড়তে পড়তে ভয়ানক দুলে চলেছে। তাদের চেয়ে আরেকটু ছোট একটা ছেলে দেওয়ালে ঠেস দিয়ে আপন মনে তালপাতা মুখে পুরে চিবুচ্ছে। আর একটা ছেলে, সেও একটু বড়, তার গালে আবার একটা মস্ত আঁচিল। ছেলেটা মাচার সামনে বসে এক মনে কি যেন দেখছিল। তার সামনেই আরো দুটো ছেলে স্লেটে একটা ঘর এঁকে কি সব যেন করে চলেছে। তারা আবার ফিসফিস করে কি সব বলেও চলেছে। চাপা স্বরে ফিসফিস করার সঙ্গে সঙ্গে ছেলে দুটো স্লেটে এসব যেন আঁকছে আর আর চোখে গুরুমশাইয়ের দিকে চেয়ে চেয়ে দেখছে। আমি ঢেড়া দিলাম, এই নে আমি করলাম। অপু নিজের স্লেটে এবার বড় বড় করে বানান লিখতে বসে গেল। কতক্ষণ পরে ঠিক জানা নেই, গুরুমশাইয়ের গমগমে গলায় চমকে উঠল অপু। ওটা কি হচ্ছে ফোনে? ওই ফোনে, ওই ফোনে ওসব কি হচ্ছে? কিছু না গুরুমশাই, কিছু তো করিনি। কিছু করিসনি? আয় আয়, দেখছি কি করেছিস। আয় এদিকে। এই সতু। হ্যাঁ গুরুমশাই। এই সতু, ওর স্লেটটা নিয়ে আয় তো। দে তো স্লেট দে, দে শিগগিরি। দে 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 স্লেটটা দে। এই যে গুরুমশাই। এসব কি খেলা হচ্ছে স্লেটে? সতু, সতু তুই ধরে নিয়ে আয় দুটোকে, কান ধরে নিয়ে আয়। এক্ষুনি আনছি। চল 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 চল। এই, কে হাসে? কে হাসে? আমি। আসছো কেন খোকা? এটা কি নাট্যশালা? হ্যাঁ এই সতু। হ্যাঁ গুরুমশাই। সতু যা, একখানা থান ইট নিয়ে আয় তো তেঁতুলতলা থেকে, বেশ বড় দেখে আনবি। যা যা যা। ভয়ে অপুর গলা কাঠ হয়ে গেল। কিন্তু ইট আনা হলে সে দেখল ইটের ব্যবস্থা তার জন্য নয়, ওই ছেলে দুটোর জন্য। অল্প বয়স বলেই হোক বা নতুন ভর্তি হয়েছে বলেই হোক, গুরুমশাই সে যাত্রায় তাকে রেহাই দিলেন। প্রায় দিনই গুরুমশাই একটা খুঁটিতে হেলান দিয়ে বিকেলে যখন তালপাতার চাটাইয়ে বসে থাকেন, তখন গ্রামের দিনু পালিত বা রাজু রায় মশাই তার সঙ্গে গল্প করতে আসেন। পড়াশোনার চেয়ে এইসব গল্প শুনতে অপুর অনেক বেশি ভালো লাগে। আর মনে মনে কত কী যে কল্পনা করতে থাকে সে, তার তল মেলে না। পাঠশালায় যা যা শিখে আসে, শুনে আসে, বাড়ি ফেরার পথে সে সব কথা মনে করে আসে অপু। কাঁঠাল বনে কিংবা আম বনের পথে হাঁটতে হাঁটতে দিদিকে সে সব গল্প শোনায়। সে খেতে বসে তার মাকেও গল্প শোনায়। হেসে কেঁদে গর্বে কেমন যেন দিশেহারা হয়ে যায় সর্বজয়া। তার অপু, তার ছোট্ট অপু, সেই রেশম চুলের অবাক চোখের ছেলেটা কত কি জেনে আসছে। আগ্রহ নিয়ে হাঁ করে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে সর্বজয়া। পাঠশালায় যাওয়ার সময় সে আর আগের মতো কাঁদে না, কোনো বায়নাও করে না আজকাল। বাড়িতে ফিরে সন্ধেবেলায় নিয়ম করে পড়তেও বসে। দেখতে দেখতে আরও কয়েকটা মাস কেটে যায়।
ভাদ্র মাসের সময়টা বড্ড প্যাচপ্যাচে গরম। আজ কিসের একটা ছুটি ছিল যেন। বিকেলবেলা বাইরে খেলতে যাওয়ার জন্য বেরোতে যাবে অপু, এমন সময় সর্বজয়া বলল, কি রে অপু, কোথায় বেরোচ্ছিস রে? চাল ভাজা আর ছোলা ভাজা করছি, না খেয়ে বেরুস না যেন কোথাও। মা, এখন আমি নীলুদার বাড়ি যাচ্ছি, ওখানে খেলা হচ্ছে। ওই দেখো ছেলের কাণ্ড। অপু, ও অপু, আরে গরম গরম খাবি বলে আমি ঘাট থেকে এসেই তাড়াতাড়ি ভাজতে বসলুম। আরে অপু, নীলুদের বাড়িতে আজ কে কে এসেছে কে জানে। উফ, বড্ড দেরি হয়ে গেল। এই দেখ, তুই এখন এলি অপু? হ্যাঁ, আমাদের সব খেলা তো শেষ হয়ে গেল। হারান, খগেন, নাড়ু সবাই চলে গেল। হ্যাঁ, চলে গেল? হ্যাঁ। সে কি? শোন না অপু, মন খারাপ করিস না। এই দক্ষিণের মাঠে পাখির ছানা দেখতে যাবি? হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো যাবো। চল তাহলে। হ্যাঁ চল চল। ও নীলুদা, নীলুদা, দক্ষিণ মাঠ যে অনেক দূর গো। আমার বাড়ি পৌঁছতে সন্ধে হয়ে যাবে যে। তখন সেই গাবতলার মাঠটা দিয়ে একা একা কি করে যাব? তাই তো। আচ্ছা, তাহলে ফিরেই যাই, চল। হ্যাঁ হ্যাঁ, তাই চলো গো। কিন্তু কোন পথে যে যেতে হবে তা তো বুঝতে পারছি না রে। সে কি বলছো? চল, এই আম বাগানের পথটা ধরি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এই অপু, অপু, কি হয়েছে নীলুদা? এই বিলাতি আমরা গাছের ধারের কুড়ে ঘরটা তো হাতুড়ি ডাইনির বাড়ি। হ্যাঁ, সে কি নীলুদা, এখানে হাতুড়ি ডাইনির বাড়ি? হ্যাঁ, যে চোখ দিয়ে ছোট ছেলেদের রক্ত চুষে খায়, সেই হাতুড়ি ডাইনি? হ্যাঁ, সেই ডাইনি। অপু ঝাপসা দৃষ্টিতে সামনে তাকিয়ে দেখতে গেল যে বাড়িতে কেউ আছে কিনা। দেখবার সঙ্গে সঙ্গেই যেন তার সমস্ত শরীর জমে হিম হয়ে গেল। বেড়ার বাঁশের কাছে আর কেউ নয়, স্বয়ং আতুরি ডাইনি। আর শুধু তার দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে সে। আতুরি বুড়ি ভুরু কুচকিয়ে তোবড়ানো গালটা আরো ঝুলিয়ে যেন ভালো করে লক্ষ্য করার জন্য মাথাটা ঝুঁকিয়ে পায়ে পায়ে ওপর থেকে এগিয়ে আসতে লাগলো। অপু দেখল সে ধরা পড়ে গেছে, আর কোনো দিকে পালাবার পথ নেই তার। আজ মুখের খাবার ফেলে মায়ের ডাক না শুনে মনে কষ্ট দিয়ে চলে এসেছে, সেই জন্যই কি এমনটা ঘটল? সে অসহায় মুখে বলল, আমি কিচ্ছু জানি না। ও বুড়ি বেশি, আমি আর কিচ্ছু করবো না। আমি এদিকে আর কোনোদিন আসবো না। আজকে ছেড়ে দাও না গো। ও বুড়ি বেশি, ছেড়ে দাও আমাকে। ভয় কি বাবারা, মোরে ভয় কি? মুই কি ধরে নিব নাকি খোকারা? এসো এসো দেখি মোর বাড়িতে এসো, আমচুর দেবানি। এসো এসো। ভয় কি মোরে বাবা, মুই কিছু বলবো নি। এসো এসো। বুড়ি বেশি, আমার মা কাঁদবে। আমায় আজ আর কিছু বলো না। আমি তোমার কাছ থেকে কোনোদিন আমরা পারতে আসিনি, বলো। ও বাবারা, যেওনি যেওনি, দাঁড়াও দাঁড়াও, এসো এবানে এসো এসো। কাঁদবে, আমি যাবো, আমি মায়ের কাছে যাবো, আমাকে যেতে দাও। হে, কি জানে বাপু, মুই মারতেও যাইনি, মুই ধরতেও যাইনি। কাঁচা ছেলে, কি জানি কেন মোরে দেখে ভয় পালে সন্ধেবেলা। খোকাটা কাদের? কে জানি কাদের মুখর। সেদিন বাড়ি ফিরে এসে অবধি অপুর বুক দুরু দুরু করতে লাগলো। ভয়ে মাকে কিছুই বলতে পারল না সে।
দুর্গা দিদিকে চুপি চুপি করে সব বলেছে অবশ্য, তবে ভাইকে নিষেধ করবে কি? দুর্গা এদিকে নিজেই সেই আতুরি ডাইনিকে দেখার জন্য পাগল। কেমন দেখতে ছিল রে ডাইনিকে। এই চল একদিন আমিও যাব। অপু অবশ্য আর ওদিকে যায়নি, কিন্তু দিন কয়েক পর একদিন হঠাৎ করে এমন একটা সুযোগ যে এসে যাবে অপু তা ভাবতেও পারেনি। হয়েছিল কি, অপুদের বাড়ির রাঙা গাইয়ের বাছুরটা গেছে হারিয়ে। নানা জায়গায় 2-3 দিন ধরে খুঁজে খুঁজে কোথাও তাকে পাওয়া গেল না। দুর্গা তার ভাইকে নিয়ে এবার দক্ষিণ দিকের মাঠে গেল বাছুর খুঁজতে। পাকা রাস্তার ওপারে এক দৃষ্টে কি যেন দেখতে দেখতে দুর্গা হঠাৎ বলে উঠল, অপু, এই অপু, চল আমরা রেলের রাস্তা দেখে আসি। রেলের রাস্তা? হ্যাঁ হ্যাঁ, রেলের রাস্তা। সে তো অনেক দূর রে দিদি, সেখানে কি করে যাবি? আরে দূর, কত আর দূর হবে? ওই তো, ওই যে পাকা রাস্তাটা, ওর ওপারের রাস্তাটাই রেলের। ও, মাকে বলবো বাছুর খুঁজতে গিয়ে দেরি হয়ে গেছিল। চল না ভাই, যাবি? চল না। পাকা রাস্তা থেকে যদি দেখা যায় তাহলে চল যাই। হ্যাঁ চল চল চল। পাকা রাস্তা থেকে নেমে দুপুর রোদে ভাই বোনে মাঠ বিল জলা পেরিয়ে সোজা দক্ষিণ দিকে ছুটল। কিন্তু বেশ খানিকটা দূরে যাওয়ার পরে আর তারা পথ খুঁজে পেল না। সামনের পথটা আটকে আছে একটা জলা, হোগলা আর শোলা গাছে একেবারে ভরে আছে সেটা। আশেপাশে একটাও গ্রাম নেই, দুপাশে খালি ধান ক্ষেত, জলা আর বেত ঝোপ। দুর্গার পরনের কাপড়টা চোর কাঁটাতে একেবারে ফালা ফালা হয়ে গেছে। অপুর পায়ের তলা থেকেও 2-3 বার কাঁটা টেনে বের করতে হয়েছে। রেল রাস্তা তো দূর, বাড়ি ফেরার রাস্তাটাই খুঁজে পেল না দুর্গা আর অপু। শেষে জলা ভেঙে ধান ক্ষেত পেরিয়ে কোনো মতে বাড়ি ফিরে এসে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে তবে নিজের আর ভাইয়ের পিঠ বাঁচালো দুর্গা। সেদিন মায়ের হাতের মার খেতে হয়নি ঠিকই, কিন্তু রেলের লাইনটা যে তাদের দেখা হলো না তা নিয়ে অপুর মনে কম দুঃখ ছিল না। একা একা আনমনে বসে থাকলেই সেই রাস্তাটার কথা মনে পড়ে তার। দিদিকে নিয়ে আর একবার ওই দক্ষিণের মাঠে যাবে অপু, আর একটু এগোতে পারলে সেই রেল লাইনটা দেখা নিশ্চয়ই পাবে ভেবেই চলে সে। কিন্তু অতদূর যাওয়ার সাহসটা আর কুলিয়ে ওঠে না তার। তবে ছোট ছেলেদের মনের কথা বুঝি ভগবান টের পান। তা নইলে বলা নেই কওয়া নেই আচমকা এমন সুযোগ তার কাছে আসবে কেন? মাঝে মাঝেই যজমানের জন্য বা আদায়ের জন্য শিষ্য বাড়িতে যেতে হয় হরিহরকে। বেশ একটু দূরেই যায় সে, আর একবার গেলে দিন 3-4 কাটিয়ে নানান জায়গায় ঘুরে তবে নিজের ঘরে ফেরে সে। এবার শিষ্যের বাড়ি যাবার সময় ছেলেকে সঙ্গে নিল হরিহর। বাড়িতে তো আর তেমন কিছু জোটে না, বাইরে গেলে তবু দুধ ঘি একটু পাবে খন, ছেলেটার শরীরটা একটু সারবে। হ্যাঁ গো, কি বলো গো? ঠিক কথাই বলেছ। তা বলি অপু এবার তোমার সঙ্গেই যাক না, কটা দিন ঘুরে আসুক। অপু এখনো অবধি দূরে কখনো কোথাও যায়নি। তার দৌড় বড়জোর নবাবগঞ্জ যাওয়ার পাকা সড়ক কিংবা নদীর ঘাট অবধি। এবার সে বাবার সঙ্গে কত দূরে যাবে, অন্য শহরে যাবে। যাওয়ার দিন যত এগোতে লাগলো উৎসাহের চোটে রাতে অপুর ঘুমই এলো না। যাওয়ার দিন নিজেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ল অপু। তাকে আজ আর ডাকতে হয়নি। রোজকার মতো দুধের বাটি নিয়ে তার মাকে পিছন পিছন ছুটতেও হয়নি। সকাল সকাল একেবারে তৈরি হয়ে বাবার হাত ধরে বেরিয়ে পড়ল অপু। তাদের গ্রামের মেঠো পথটা এঁকে বেঁকে নবাবগঞ্জের সড়ককে ডাইনে রেখে আষাঢ় দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশেছে। দুর্গাপুরের রাস্তায় উঠেই অপু বায়না জুড়ে বসল। রেলের রাস্তাটা তাকে দেখাতে হবে। এখন তো আর ভয় নেই, লুকিয়ে চুরিয়ে কোথাও যেতে হবে না তাকে। ধরা পড়ে মার খাওয়ারও ভয় নেই, এখন তো বাবা সঙ্গে আছে। তাই রেলের রাস্তাটা তো দেখে এলে কোনো ক্ষতি নেই। নিয়ে চলো না, আমাকে দেখাতে নিয়ে চলো না রেলের রাস্তা। এই তো সামনেই পড়বে খন, চলো না, আমরা তো রেল লাইন পেরিয়েই যাই। ও বাবা বাবা, যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে? ওই দেখো বাবা, ওই যে উঁচু মতো রাস্তাটা দেখছো, ওই মাঠের মাঝখান দিয়ে চলে গেছে, দেখতে পাচ্ছ? ওইটাই হলো রেলের রাস্তা। ওটাই রেলের রাস্তা?
ওই যে দুটো লোহার পাত আছে, ওটা কি বাবা? ওই তো, ওটার ওপর দিয়েই তো রেল যায়। তাই নাকি? মাটির ওপর দিয়ে না গিয়ে রেল লোহার ওপর দিয়ে যায় কেন? পিছলে পড়ে যায় না? না না, পিছলবে কেন? ও বাবা বাবা, ওইগুলো কি গো? ওই সাদা সাদা লোহার খুঁটির ওপর দড়ির মতো টেনে টেনে বাঁধা আছে। ওই যে দেখতে পাচ্ছ ওইখানে? ওগুলোকে তার বলে। তার? ওগুলো দিয়ে কি হয় জানো তো? তারের মধ্যে শো শো করে কিসের শব্দ হচ্ছে বাবা? আচ্ছা বাবা, স্টেশনটা কোন দিকে? আমি রেলগাড়ি দেখবো। আহা হা, আমি রেলগাড়ি না না বাবা, রেলগাড়ি আসতে এখন 4-5 ঘন্টা দেরি আছে। এখন কি করে দেখবি? দেরি হয়ে যাবে না। হোক দেরি, ও বাবা হোক না, আমি দেখবো। আজ রেলগাড়ি দেখে তবেই যাবো। ও বাবা, বাবাকে হাজার বুঝিয়েও রেলগাড়ি দেখাটা আর হলো না তার। এক চোখ জল নিয়ে বাবার হাত ধরে চলে যেতে হলো তাকে। গন্তব্যে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। হরিহরের শিষ্যের নাম লক্ষণ মহাজন। তার বাড়িঘরের অবস্থা বেশ ভালো। হরিহরকে দেখে খুব খুশি হলো লক্ষণ। বাইরের বড় 8চালা ঘরটায় মহা সমাদরে তাদের থাকার ব্যবস্থাও করে দিল। লক্ষণরা 2 ভাই। পরদিন সকালে তার ছোট ভাইয়ের স্ত্রী অপুকে দেখতে পেয়ে সঙ্গে করে নিজের বাড়িতে তাকে নিয়ে গেল। তাদের ঘরে ঢুকে বিস্ময়ে তো অপু থ হয়ে গেল। কত দামি দামি জিনিস! এমন জিনিস তাদের বাড়িতে তো কোন ছাড়, গোটা গ্রামে নেই। কড়ির আলনা, কাচের পুতুল, পশমের পাখি, এসব কোনোদিন চোখে দেখেনি অপু। ভয়ে ভয়ে একটা জিনিসের গায়ে হাত বোলায় আর অবাক হয়ে ভাবতে থাকে সে, বাবা রে, এরা তো খুব বড় লোক। খোকা, হ্যাঁ খোকা, এই যে খোকা, খাবে এসো, তোমার জন্য মোহনভোগ করেছি। চলো বাবা, খাবে চলো। মোহনভোগ? এ ঘরে এসো। এই যে এটা মোহনভোগ? এতে কিশমিশ দেওয়া আছে? আছে তো, খাও বাবা, পেট ভরে খাও, লজ্জা করো না জানো। ভালো লাগলে আরো দেবো, কেমন? খাও। একটুখানি মোহনভোগ মুখে দিয়েই অবাক হয়ে গেল অপু। এরকম তো আগে কখনো খায়নি। বাড়িতে মায়ের কাছে যখন মোহনভোগ খাবার আবদার করে সে, মা শুধু খোলায় ভাজা সুজি জলে সিদ্ধ করে গুড় মিশিয়ে কি একটা পুলটিসের মতো জিনিস তৈরি করে আদর করে তাকে খেতে দেয়। অপু তাই এতদিন খুশি হয়ে খেয়েছে। কিন্তু মোহনভোগ যে এমন সুস্বাদু হয় তা তো সে জানতো না। হয়তো তার মাও এভাবে মোহনভোগ তৈরি করতে জানে না। অপুর শিশু মন এতদিনে যেন অস্পষ্টভাবে বুঝতে পারল যে তারা আসলে গরিব। তাদের বাড়িতে এত সব আয়োজন নেই। চোখে জল ভরে এলো তার। মায়ের কথা মনে পড়তেই মনটা কেমন খারাপ হয়ে যায় অপুর। তবে অমলার ডাকে সে মন খারাপ আর থাকে না। অমলা এই লক্ষণ মহাজনদেরই প্রতিবেশী। তারা ব্রাহ্মণ। তাদের বাড়ি ঘর রোয়াক বাগান যেদিকে তাকাও সেদিকেই যেন টাকা পয়সার ছাপ একেবারে জল করছে। তার মা নিজে নেমন্তন্ন করে অপুকে চন্দ্রপুলি খাওয়ালেন। এটা আমার জন্য? আর তারপর অমলা তাকে নিয়ে পুতুল দেখাতে বসল। কত রকমের যে পুতুল হতে পারে এই প্রথম দেখল অপু। মিম পুতুল, কাচের পুতুল, নীল চোখ উল্টোনো সাহেব পুতুল, মৃগী রোগীর মতো লাফিয়ে চলা বাঁদর। এসব দেখতে দেখতে একটা কলের ঘোড়ার কাছে এসে চুপ করে দাঁড়িয়ে রইল অপু। অমলা ডাকলো তাকে, এসো না অপু, হাত দিয়ে দেখো। এই দেখো, এই চাবিটা ঘোরালেই ঘোড়াটা কেমন দৌড়য়, দেখবে? ও মা, তাই তো। আচ্ছা, এটা কি আসল ঘোড়া হয়ে গেল? আরে না না, এটা আসল হবে কেন? এই তো খেলনা ঘোড়া, মেলা থেকে কিনে এনেছিলাম। এই এমন ঘোড়া তুমি আগে দেখোনি? না তো, দেখিনি। আরেকটা জিনিস দেখবে অপু? হ্যাঁ। এই দেখো, আহা, হাতে নিয়ে দেখো না। এটা কি গো অমলা দিদি? রাংতা? আরে ধুর, রাংতা কেন হবে? ওটা তো সোনার পাত। হ্যাঁ, তোমার নেই?
মাথা নিচু করে চুপ করে থাকে অপু। তার কলের ঘোড়াও নেই, সোনার পাতও নেই। অমন সব পুতুল পেলে দিদিকে দিত সে। দিদিটা শুধু আমের আঁটি আর কুলের নাটা ফলের বীজ করিয়ে মরে, অন্যের পুতুল চুরি করে মার খায়। এই অমলাদের ঘরে দাঁড়িয়ে দিদির কথা ভেবে চোখ উপচে জল এলো তার। তাড়াতাড়ি চোখ মুছে বাইরের রোয়াকে এসে দাঁড়ালো অপু। দিদির জন্যে অদ্ভুত বিষণ্ণতায় তার মনটা ভরে উঠল। আরও 2 দিন পর বাড়ি ফিরল অপু। এর মধ্যে সে আবার লুচিও খেয়েছে, সেই লুচি যা একমাত্র পুতুলের বিয়েতেই মিছিমিছি খাওয়া যায়। সেই লুচি খেয়ে এসেছে অপু। ফেরার পরে তার মা আর দিদি যেন মুগ্ধ হয়ে তার গল্প শুনতে থাকে। অপুর গল্প আর ফুরোয় না, কিন্তু আফসোস তার একটাই, রেলগাড়িটা আর দেখা হয়নি। তবে রেল না দেখার দুঃখটা নিজের মতো করে মিটিয়ে নিয়েছে অপু। তাদের উঠোনের দুদিকে লটকে থাকা 2 কঞ্চি বরাবর সুতোর তার বেঁধেছে সে। তার থাকলে কি আর রেল চলবে না? নিশ্চয়ই চলবে। কিন্তু সর্বজয়া তো আর তার ছেলের এই রেল চালানোর কৌশলটা জানে না। বেলা বয়ে যাচ্ছে দেখে তাড়াহুড়ো করে স্নান সেরে বাড়ির উঠোনে পা রাখার পরেই তার গায়ে 2 সুতোর মতো কি যেন আটকালো, আর তারপর পট করে সে তার ছিঁড়েও গেল। অত শত আর লক্ষ্য করেনি সর্বজয়া। হাঁড়িতে ভাত বসানো আছে, অপুটা কোথায় ঘুরে বেড়াচ্ছে ঠিক নেই। দুর্গাকে দিয়ে ডাকতে পাঠিয়েছে ছেলেকে, স্নানটাও করে যায়নি অপু। রান্নাঘরে বসে হুড়োহুড়ি করে এত সব ভাবতে ভাবতে হাতের কাজ সারছিল সর্বজয়া। অপুর চিৎকার শুনে স্তম্ভিত হয়ে গেল। কি আবার তার ছিল কে আবার? মা ছিঁড়েছে। এত কষ্ট করে টেলিগ্রামের তার লাগালাম, সেটা তুমি ছিঁড়ে দিলে? যত উদ্ভট কাণ্ড! পথের মাঝে কি টাঙানো আছে তা কি আমি দেখেছি নাকি? ভাল লাগে না। টেলিগ্রাফ না ফেলিগ্রাফ, তাড়াতাড়ি আসতে গিয়ে ছিঁড়ে গেল। তা এখন আমি কি করব বল? আয় আয়, চান সেরে ভাত খেয়ে যা, পরে আবার টাঙাবি। এখন না, আমি চান করব না, খাবো না, কিচ্ছু করবো না। না খাবি তো না খাবি, যা ভাত খেয়ে একেবারে রাজা করে দেবেন কিনা আমায়। এদিকে তো রান্না নামতে না নামতে তর্স হয় না সব। দেখবো খিদে পেলে কে খেতে দেয়, দেখবো। মা ছেলের এরকম মান অভিমানের পালায় দুর্গাকেই মধ্যস্থতা করতে হয়। অনেক ডাকাডাকির পর প্রায় বেলা 2টোর সময় সে ভাইকে খুঁজে বের করল। শুকনো মুখে উদাস চোখে রায়দের বাগানে বসেছিল অপু। ভাই, আমি এদিকটা টাঙাচ্ছি। কিন্তু বিকেলে যদি কেউ অপুদের বাড়িতে এসে তাকে দেখে, তাহলে কে বলবে যে সেই অপুই যে আজ সকালে মায়ের ওপর অভিমান করে দেশত্যাগী হয়েছিল। আবার নতুন করে তার টাঙিয়ে ফেলেছে সে। এবার দুর্গা দিদিও তার সঙ্গে হাত লাগিয়েছে। কঞ্চিগুলো জোগাড় করে এনে দিয়েছে তাদের মা। এবারে বেশ ভালো করে তারটা টাঙানো হয়েছে, তাই না রে দিদি? হ্যাঁ, দিব্যি দেখাচ্ছে। সেই খুব সুন্দর লাগছে। হ্যাঁ রে, আর কিছু বাকি নেই তো? না রে ভাই, আর কিচ্ছু বাকি নেই। ঠিক আছে, ঠিক যেন সত্যিকারের রেল রাস্তা, না রে দিদি? এই দিদি, দিদি রেল রেল খেলবি? রেল রেল? হ্যাঁ রে, খেলবো। কিন্তু কিন্তু তার জন্য তো আরো অনেক কিছু জিনিসপত্র চাই। সেসব কোথায় পাবি রে ভাই? দাঁড়া না, আমি ঠিক ব্যবস্থা করে দেবো। পরদিন সকালে অপু আর তার দিদি দুজনে মিলে ইট দিয়ে একটা বড় দোকান ঘর বেঁধে জিনিসপত্র জোগাড়ে বেরোলো। দুজনে মিলে নোনা পাতার পান, মেটে আলু, ফলের আলু, রাধালতা ফুলের মাছ, তেলাকুচার পটল, শুকনো বরবটি, মাটির ঢেলার সৈন্ধব লবণ, আরও কত কি যে জোগাড় করে আনতে আনতে বড় বেলা করে ফেললো তা ঠিক নেই। বাঁশবন থেকে চিনির মতো চিকচিকে বালিও এলো, কিন্তু পাকা মাকাল ফল এলো মোটে 3টে। তাই দিয়েই পুরো দমে বেচা কেনা আরম্ভ হয়ে গেল। দুর্গা নিজেই পান কিনে দোকানের পান প্রায় ফুরিয়ে ফেলল। খেলা খানিকটা এগিয়েছে, এমন সময় দরজা দিয়ে সতুকে ঢুকতে দেখে অপু মহা উৎসাহে বলল, এই তো সতুদা, সতুদা, সতুদা দেখো না কেমন দোকান সাজিয়েছি আমরা। এই দেখো, আমি আর দিদি পেরে আনলাম। কি
কি ফল বলো তো? ও, এ তো মাকাল ফল। আমাদের বাগানে কত আছে। ভাই, আমাকে 2 মণ চাল দাও তো, খুব সরু চাল। কাল আমার পুতুলের বিয়ের পাকা দেখা আছে, অনেক লোক খাবে। দাও তো, তাড়াতাড়ি দাও। এই, তোমাদের পুতুলের বিয়েতে আমাদের নেমন্তন্ন নেই বুঝি? হ্যাঁ, আছে তো। তোমরা হলে কনে যাত্রী। আর রানুকে বলো আজ রাত্রিরে একটু চন্দন যেন বেটে রাখে। হ্যাঁ, আমি কিন্তু কাল সকালবেলা গিয়ে নিয়ে আসবো। আচ্ছা, আমি বলে দেব। দুর্গার কথা শেষ হবার আগেই সতু সেই খেলনা দোকানের জিনিসপত্রের ভেতর থেকে কি যেন একটা তুলে নিয়ে আচমকা দরজার দিকে ছুটতে পালালো। সঙ্গে সঙ্গে অপুও তার পিছন পিছন ছুটল। দুর্গা এক ছুটে দরজার কাছে এসে দেখল সতু গাবতলায় আগে আগে আর অপু তার পিছনে পিছনে ছুটছে। কিন্তু সতু অপুর চেয়ে বয়সে বড়, তাছাড়া সে অপুর মতো ছিপছিপে মেয়েলি গড়নের ছেলেও নয়, বেশ জোরালো হাত পাওয়ালা শক্ত ছেলে। তাও অপু তাকে প্রায় ধরে ফেলেছে। ঠিক সেই সময় নিচু হয়ে মাটি থেকে কি যেন একটা কুড়িয়ে নিয়ে অপুর দিকে ফিরল সতু, আর সঙ্গে সঙ্গে অপুও দাঁড়িয়ে পড়ল। পরক্ষণেই সতু ছুটতে চালতা তলার পথে পালালো। দুর্গা ততক্ষণে অপুর কাছে গিয়ে দেখল অপু সামনের দিকে নিচু হয়ে ঝুঁকে 2 হাত দিয়ে চোখ রগড়াচ্ছে। তোকে দেখতে পাচ্ছি না। কি অপু, কি হয়েছে ভাই? তুই এখানে দাঁড়িয়ে পড়লি কেন? দিদি, শতদা চোখে ধুলো চুলে পালিয়েছে। ছুঁড়ে মেরেছে? সর 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 সর, দেখি। হাত ছড়া, হাত ছড়া। ওরকম করে চোখ রগড়াসনি ভাই। দেখি দেখি দেখি, আমার দিকে তাকা, তাকা না, আমি একটু দেখি। দেখতে পাচ্ছি না। রে, আরে বুঝতে পারছি ভাই। না না না, কিচ্ছু হবে না। ষাট, আমি দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া, আমি এই কাপড়ে ফুঁ দিয়ে ভাপ দিয়ে দিচ্ছি। এই দেখ, এই আমার চোখটা মনে কাটা হয়ে গেল। দাঁড়া, আর একটু ভাপ দিয়ে দিই, সব ঠিক হয়ে যাবে ভাই, কিচ্ছু হবে না। আর একটু দাঁড়া। এবার দেখ তো ভাই, এবার একটু দেখতে পাচ্ছিস? ঠিক আছে, একটু 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 দেখতে পাচ্ছি। আচ্ছা অপু, তুই বাড়ি যা তো, আমি ওদের বাড়ি গিয়ে একবার ওর মাকে আর ঠাকুমাকে সব বলে আসছি। কি দুষ্টু ছেলে রে বাবা। তুই বাড়ি যা, আমি দেখছি। রানুদের খিড়কির দরজা পর্যন্ত এসেও দুর্গা কিন্তু আর এগোতে পারল না। সেজ ঠাকুরনকে সে জমের মতো ভয় করে। খানিকক্ষণ দাঁড়িয়ে ইতস্তত করে সে বাড়ি ফিরে গেল। সদর দরজা দিয়ে ঢুকে দেখল অপু দরজার আড়ালে দাঁড়িয়ে কাঁদছে। সে তো ছিঁচকাঁদুনে ছেলে নয়, রাগ করে, অভিমান করে, কিন্তু কাঁদে না। দুর্গা বুঝল আজ তার অত্যন্ত দুঃখ হয়েছে। পাকা ফলগুলো নিয়ে গেছে সতু, তার উপর আবার চোখে ধুলো দিয়ে কষ্ট দিল। ভাইয়ের কান্না দুর্গা মোটে সহ্য করতে পারে না। তার বুকের মধ্যে কেমন যেন মোচড় দিয়ে উঠল। 2 হাত দিয়ে ভাইকে জড়িয়ে ধরে বলল, ভাই কাঁদিস না, ভাই কাঁদিস না, আয় আমার কাছে, কাঁদিস না অপু। এই দেখ, এই দেখ, আমার সব কড়িগুলো আমি তোকে দিয়ে দেবো। আয় না, আয় এদিকে, আয় ভাই, ঘরে আয়। এই ভাই, একটু মহাভারত পড়ে শোনাবি রে? ওই যে ওই সেদিন যেমন শোনাচ্ছিলি ওরকম একবার পড়বি ভাই? পড় না। হ্যাঁ দিদি, পড়বো, বইটা ফেলে দে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া, এই যে, এই নে, এই নে, ধর। দাঁড়া দাঁড়া দাঁড়া, মাদুরটা পাতি। হ্যাঁ, মাকে ডেকে আনছি আমি। হ্যাঁ, কেমন? আচ্ছা বেশ, তাড়াতাড়ি যা। আজকাল অপু খুব ভালো পড়তে শিখেছে। অন্যের মুখে পড়া শুনতে হয় না তাকে। লেখাপড়ায় বুদ্ধিটাও তার বেশ খুলেছে। ছেলেকে নিয়ে হরিহরের গর্ব দেখে কে। বাবার সঙ্গে মাঝে মাঝে বৃদ্ধদের মজলিসে গিয়ে যখন সে রামায়ণ কিংবা পাঁচালি পড়ে শোনায়, তখন বৃদ্ধেরা খুব তারিফ করেন। আর ছেলের গর্বে হরিহর ভাবে, গরিব হলেও তারা তো আসলে পণ্ডিতের বংশ। এমনি এমনি কি আর তার বাবা পুঁথির পর পুঁথি লিখে তালপাতা ভরিয়ে ফেলেছিলেন? বংশের সেই ধারা এবার ছেলের মধ্যেও বর্তেছে দেখে হরিহর আনন্দে উদ্বেল হয়ে ওঠে। মহাভারত পড়তে পড়তে দুপুর হয়ে গেল। আঁচল বিছিয়ে শুয়ে পড়েছে তার মাও।
দিদিও পাশে বসে ঢুলতে ঢুলতে ঘুমিয়ে পড়েছে। মায়ের বুকের কাছে শুয়ে আছে অপু। মার চোখ বুজে এলে চুপি চুপি উঠে জানলার পাশে গিয়ে দাঁড়ায় সে। অপুদের পাঁচিলের ওপাশেই আগাছার জঙ্গল। তাদের বাড়ির ধার থেকে এই বন জঙ্গল একদিকে সেই কুঠির মাঠ, আর অন্যদিকে নদীর ধার পর্যন্ত এক টানা চলেছে। এই বনের মধ্যেই একটা মজা পুকুরের ধারে একটা ভাঙা মন্দির আছে। লোকে বলে সেটা নাকি এককালে বিশালাক্ষী দেবীর মন্দির ছিল। এই গ্রামের স্বরূপ চক্রবর্তী নাকি সেই দেবীকে নিজের চোখে দেখেছিলেন। সন্ধ্যের সময় নদীর ঘাটে সুন্দরী ষোড়শী মেয়ের বেশে সেখানে দাঁড়িয়েছিলেন দেবী। এই জানালার ধারে দাঁড়ালেই বিশালাক্ষী দেবীর কথা মনে পড়ে অপুর। বনের মধ্যে হয়তো গুলঞ্চের লতা পাড়তে গিয়ে কোনোদিন সেও দেখে ফেলবে অমন এক সুন্দরী মেয়ের বেশে সামনে এসে দাঁড়ানো বিশালাক্ষী দেবীকে। পরনে রাঙা শাড়ি, হাতে গলায় মা দুর্গার মতো ঝকমকে হার আর বালা। অপু কল্পনা করে বিশালাক্ষী দেবী হয়তো তার সাথে কথা বলবেন। তুমি কে গো? আমার নাম অপু। আমি আমার দেবী বিশালাক্ষী। তুমি বড় ভালো ছেলে, তুমি বর নেবে? কি বর চাও তুমি? বলো বলো। এইখানটায় এসে একটু গোলমাল হয়ে যায়। বিশালাক্ষী দেবীর কাছে কি বর যে সে চাইবে তা কিছুতেই ভেবে পায় না অপু। আচ্ছা, কয়েকটা কড়ি চেয়ে নেবে, সেটাই বরং ভালো বলে মনে হয় তার। তাহলে বেশ খেলতে পারবে সে। দূরে দাঁড়িয়ে আর খেলা দেখতে হবে না তাকে। কড়ি খেলা বড় ভালোবাসে অপু। যেখানে খেলার খবর শোনে সেখানেই ছুটে যায় সে। সেদিন জেলেপাড়ায় কড়ি খেলতে গেছিল। সবাই জেলে পাড়ার ছেলে, পটুই একমাত্র ব্রাহ্মণ পাড়ার ছেলে। অপুর চেয়ে বয়সে একটু ছোট। এই ছেলেটাই সেই প্রথম দিন প্রসন্ন গুরুমশাইয়ের পাঠশালায় বসে তালপাতা মুখে দিয়ে চিবোচ্ছিল। পটুকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো অপু। বলল, কটা কড়ি আছে রে তোর? 17টি এনেছি। যদি হেরে যাই তাহলে আরো আনবো। আরো? হ্যাঁ রে, এই থলিটাই অনেক কড়ি ধরে, বুঝলি? এই দেখো পু, সব কটা কড়ি আমি জিতে নিচ্ছি। কড়ি খেলায় আমাকে কেউ হারাতে পারবে না। তাই বুঝি? এইভাবে খেললে কিন্তু হবে না। না, তোমার হাতে টিপ বেশি। হবে না, তোমাকে আরেক হাত দূর থেকে মারতে হবে। যেত না। না ঠাকুর, ওইভাবে খেললে হবে না। তুমি বামুন আর আমরা জেলের ছেলে বলে ভেবেছো আমাদের হারানো এত সোজা না? না না না, তা হবে না, কিছুতেই হবে না। শোনো, আমি এক হাত বেশি নিয়ে খেলবো না। আমি বাড়ি যাচ্ছি। সেইটা হচ্ছে না। না হবে না, দাও শিগগিরি। হবে না মানে মার, ছাড় ওকে, মার, ছাড় ছাড় আমাকে, ছাড়। মারছিস কেন? ছাড়। এই কড়ি জিতে পালিয়ে যাওয়া, মেরো না ওকে, ছেড়ে দাও। পালিয়ে যাওয়া, ছাড়ো ওকে। সরে যাও, সরো তোমরা, সরে যাও, সরো। খুব লেগেছে না রে? চল 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 অপু, বাড়ি চল। চল চল তাড়াতাড়ি চল। থাকলে এরা মেরে ফেলবে। হ্যাঁ চল চল, হ্যাঁ চল। বাড়ি ফিরে মারামারির কথা কাউকে বলতে পারল না অপু, দিদিকেও না। বললে পাছে আর বেরোতে না দেয়, সেটাই তার সব থেকে বড় ভয়। আজকাল অপু একটু বড় হয়েছে, কথা গোপন করতে শিখেছে, আর শিখেছে তার পড়ার বইয়ের বাইরে অন্য বইয়ের সন্ধান করতে। কোথায় কে কোন বই লুকিয়ে রেখেছে ঠিক খুঁজে খুঁজে বার করে সে। খানিকটা গন্ধ শোঁকে, খানিকটা ছবি দেখে, খানিকটা পাতা উল্টোয়, তবু তার পড়া চাই। বাবার বইয়ের তাকে হাতড়ে দেখারও নেশা হয়েছে তার। সেদিন ফাঁকা ঘরে ইতিউতি দেখে চুপি চুপি একটা বই নামিয়েছে অপু। বইখানার নাম সর্বদর্শন সংগ্রহ। এই নামের মানেটা সে জানে না, কিন্তু বইয়ের পুরনো গন্ধটা তার বড় ভালো লাগলো। এরকম পুরনো বই অপু খুব ভালোবাসে। বইটাকে বালিশের তলায় লুকিয়ে ফেলল সে। কেউ না থাকলে বইখানা বার করে মাঝে মাঝে পড়বে বলে। অত্যন্ত পুরনো মার্বেল কাগজের বাঁধাই মলাট, নানা জায়গায় চটা উঠে গেছে, তাই খুব যত্ন করে বইটার পাতা উল্টোয় অপু। একদিন
একটা অদ্ভুত জিনিস পড়ল সে। বইতে লেখা আছে, শকুনির ডিমের মধ্যে পারদ পুড়ে কয়েকদিন রোদে রেখে তারপর সেই ডিমটা মুখে দিয়ে ইচ্ছে মতো শূন্য পথে ঘুরে বেড়ানো যায়। বিশ্বাস করতে পারে না অপু। সেই লাইনটা বারবার পড়তে থাকে সে। আর তারপর সুযোগ বুঝে একদিন দিদিকে জিজ্ঞাসা করলো, এই দিদি, দিদি কি শকুনির বাসা কোথায় তুই কি জানিস? তোর কি যেসব বলিস তুই, কোনো মাথা মুন্ডু নেই কথাবার্তার। দেখ, আমি এসব জানি না, যা তো। ও, জানিস না? আচ্ছা, আমি তাহলে সতুদাকে জিজ্ঞেস করে আসি। আরে সতুদা! অপু শোন না, দাঁড়া দাঁড়া, দেখেছো ছেলের কাণ্ড। কিন্তু না, দিদির মতো সতু বা ন্যাড়াও অপুর প্রশ্নের কোনো জবাব দিতে পারল না। দুনিয়ার সব খবর যে রাখে, সে পটলও কোনোদিন শকুনির বাসা দেখেনি। কিন্তু শকুনির ডিম যে তাকে পেতেই হবে, কি করে পাবে সে? অনেক খোঁজার পরে অবশেষে একদিন গ্রামেরই এক রাখালের কাছে শকুনির ডিমের খোঁজ পাওয়া গেল। কোমরের থলি থেকে ডিম বের করে সেই রাখাল বলল, এই দেখো ঠাকুর, তোমার জিনিস এনেছি। কই দেখি দেখি। দেখো দেখো দেখো, এটা শকুনির ডিম। তা নয় তো কি ঠাকুর, কত কষ্ট করে জোগাড় করেছি ঠাকুর, শুধু তোমার জন্য। তাই? ওই যে ওই উত্তরের জঙ্গলে ওই উঁচু গাছটা গো, ওতে উঠে শেষে পারলুম। ও আচ্ছা আচ্ছা, তবে তো এটা নিশ্চয়ই শকুনিরই ডিম। কিন্তু ঠাকুর, 2 আনার কমে আমি কিছুতেই দেব না। 2 আনা? অত তো নেই রে। না শোনা, 2 পয়সা নে, আর আমার সব কড়িগুলো তোকে দিয়ে দেবো। 1 কোটো ভর্তি করে আছে, সব তোকে দিয়ে দেবো, নিবি? না না, এই এত বড় বড় সোনা গেটে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে দেখাই। না 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 না, নগদ পয়সা ছাড়া আমি দেবো। এই দাঁড়া না, একবার দেখে যা না। এই দাঁড়া দাঁড়া, দিদির কাছে আছে কিনা দেখি। এই দিদি, দিদি। হ্যাঁ, এই দিদি। কি হয়েছে রে অপু, এত চেঁচাচ্ছিস কেন রে? কি হয়েছে বল। তোর কাছে 2 আনা আছে রে। 2 আনা? অত কোথায় পাবো রে? আচ্ছা আচ্ছা, যা আছে তাই দে, আমার খুব দরকার। খুব দরকার? আচ্ছা দাঁড়া। হ্যাঁ দে, এই দে, এই আঁচলে আমার এই 2 পয়সা আছে, এটাই নে। দুর্গা দিদির দেওয়া পয়সা 2 নিয়ে সেই রাখালের কাছে ছুটতে গেল অপু। এখন তার হাতে 4টে পয়সা আছে। সেই পয়সা দিয়ে ডিমগুলো সে কিনে নিল। ডিমগুলো হাতে পেয়ে অপুর প্রাণটা যেন ফু দেওয়া রবারের বেলুনের মতো একেবারে হালকা হয়ে ফুলে উঠল। ওরার চাবি তো এখন তার হাতে, কিন্তু উড়ে সে যাবে কোথায়? বাবা যেখানে আছে, নাকি আরো দূরে নদীর ওপারে কোথাও, নাকি ওই যেখানে শালিক পাখির মতো তারারা উঠেছে সেখানে? ভাবতে ভাবতে মাথাটা ঢুলে আসে তার, চোখটাও কেমন যেন জড়িয়ে আসে। পরের দিন সলতে পাকানোর জন্য দুর্গা যখন কাপড় খুঁজছিল, কাপড় খুঁজতে খুঁজতে হঠাৎই হাঁড়ি কলসির পাশে গোঁজা কাপড়ের টুকরোর ভেতর থেকে তার হাতে লেগে কি যেন ঠক করে একটা মেঝের ওপর গড়িয়ে পড়ল। কি গুঁড়ো হয়ে গেল? মা, ও মা, মা গো, এগুলো ঘরে কিসের ডিম গো? এই আমি একটু ন্যাকড়া বার করতে গিয়েছিলাম, হাত লেগে পড়ে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তুমি কিছু জানো? কি জানি বাপু কিসের ডিম, এখানে আবার পাখি কোথা থেকে আসবে? সেটাই তো ভাবছি আমি। তারপর যে কি কি কাণ্ড ঘটল তা না বললেও চলে। অপু সমস্ত দিন কিচ্ছুটি খেলো না। প্রথমে হই হই করে রুদ্রমূর্তি ধারণ করলো, শেষে ভীষণ কান্নাকাটি করে কারুর সঙ্গে কথাই বলল না। কেউ তাকে শান্ত করতে পারল না। বাড়ির মধ্যে একটা দক্ষ যজ্ঞ বেঁধে গেল। তারপর যখন জানাজানি হয়ে গেল যে ওগুলো আসলে কাকের ডিম, 4টে পয়সা নিয়ে রাখাল ছেলেটা ওগুলোকেই শকুনের ডিম বলে তাকে গছিয়ে দিয়েছে, তখন যা ঘটল তার ঠেলায় মুখ লুকিয়ে কোথায় যে পালিয়ে গেল অপু, তাকে আর কেউ খুঁজেই পেল না। অপু অবশ্য একা জানে যে ওগুলো আসলে শকুনেরই ডিম ছিল। তার মা বেচারি তো আর তার মতো সর্বদর্শন সংগ্রহ করেনি।
আর পারদের গুণও মা বিশেষ কিছু জানে বলে মনে হয় না অপুর। তাহলে তো মা নিজেই আকাশে উড়তে পারত। কিন্তু এখন আর অপুর কথা কে শুনবে? তাকে বোঝে কে? মনের দুঃখে পুকুরের পাড়টায় চুপ করে বসে থাকে অপু। মন খারাপ হলে একজনের কথা অপুর খুব মনে পড়ে। গ্রামের বৃদ্ধ বাবাজি নরোত্তম দাস। বয়সে তিনি হরিহরের চেয়েও বড়, তবুও তার সঙ্গে অপুর বড় ভাব। মুখচোরা অপু একমাত্র এখানে এলেই মনের আনন্দে অনর্গল কথা বলতে থাকে। এখানে তার কোনো লজ্জা নেই। এই বাবাজিও তার মতো হেমনই চুপচাপ। নির্জনতা পেলে তিনিও আর কিচ্ছু চান না, কারোর সঙ্গে কথা বলেন না বিশেষ। দাদু, ও দাদু, কে রে? বাড়ি আছো? দাঁড়া বাবু দাঁড়া। ও মা, দাদু ভাই নাকি? হ্যাঁ গো। এসো দাদু এসো। দাঁড়া দাঁড়া, এই চাটাইখানে একটু পেতে দি। হ্যাঁ, এবারে বসো। জানো দাদু ভাই, তোমার জন্যই সারাক্ষণ অপেক্ষা করে বসে থাকি গো। মনে হয় এই বুঝি তুমি আসবে। তুমি আমার কথা ভাবছিলে কেন দাদু? ও মা, তোমার কথা ভাববো না? হ্যাঁ, তুমি যে আমার বালক গোরা দাদু ভাই। তোমার বয়সে আমার গৌরচন্দ্র ঠিক তোমার মতোই ছিলেন জানো তো। এমনই সুন্দর, সরল, নিষ্পাপ ছিলেন তিনি। তাই নাকি দাদু? তুমি তাকে দেখেছো? হ্যাঁ, না দাদু না, সে কপাল কি আর আমার আছে গো? তাহলে যে মানব জন্ম সার্থক হয়ে যেত। ও হ্যাঁ দাদু ভাই, একটা কথা তোমায় চুপি চুপি বলি। আমি মরবার সময় আমার এই প্রেম ভক্ত চন্দ্রিকা বইখানা আমি তোমাকেই দিয়ে যাব দাদু। তুমি ছাড়া। নরোত্তম দাদুর সঙ্গে কথা বললে অপুর তাই খুব আনন্দ হয়। পালকের মতো হালকা হয়ে যায় সে। তার সমস্ত মন খারাপ ভুলে গিয়ে উড়তে উড়তে বাড়ি ফিরে আসে অপু। ফেরার সময় নরোত্তম দাসের উঠোন থেকে এক মুঠো মুকুন্দ চাঁপা ফুল কুড়িয়ে এনে বিছানার পাশে সেগুলো রেখে দেয় অপু। রাতে শুতে এসে বিছানায় উপুর হয়ে সেই ফুলের মধ্যে মুখ লুকিয়ে প্রাণ ভরে তার গন্ধ নেয় সে। এই গন্ধটা কি দাদু সেই গৌরচন্দ্রের গায়ের গন্ধ? অপু জানে না, তবু তার মনে হয় এটাই হয়তো সেই গন্ধ। নরোত্তম দাদুর উঠোনে সেই ফুলের গন্ধটা অপুকে কেমন দিশেহারা করে দেয়, আনমনা করে দেয়, মন খারাপ ভুলিয়ে দেয় তার। আর ওরার স্বপ্ন সে তো সত্যি হয়েছে তার। নরোত্তম দাদুর ঘর থেকে তো উড়তে উড়তেই ফিরেছে অপু। তাহলে আর দুর্গা দিদির ওপর রাগ করে থাকবে কেন শুধু শুধু? অপুর রাগ একেবারে জল হয়ে যায়। দুর্গা দিদি না হলে যে তার চলে না। আবার দুজনের লুকিয়ে লুকিয়ে দুষ্টুমি শুরু হয়। আর বাতাসে বেশ শীত শীত আমেজ এসে যায় আস্তে আস্তে। এটাই তো দুষ্টুমির সময়, ছুটে বেড়ানোর সময়। সেদিন সকালে বেশ একচোট ছুটোছুটির পর হাঁপিয়ে পড়েছে তারা দুজনেই। পাশাপাশি বসে জিরোতে জিরোতে দুর্গা বলল, ভাই, হে ভাই, শোন না, চড়ুই ভাতি করবি? হ্যাঁ, খুব মজা হবে। চল চল। হ্যাঁ, চল চল চল, ওই দিকটাতে চল। ওই যে নীলমণি রায়ের ভিটের পিছনের যে জঙ্গলটা, চল ওটা একটু পরিষ্কার করি আমরা দুজন মিলে। আচ্ছা শোন না, আমি পরিষ্কার করছি, তুই বরং জিনিসপত্র নিয়ে আয় দিদি। তুই পরিষ্কার করবি? আচ্ছা তাই কর। আমি বরং এক ছোটে বাড়ি থেকে চাল আর ডাল নিয়ে আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, তুই খেয়াল রাখিস ভাই, মা এদিকে আসছে কিনা। আচ্ছা, আমি যাবো আর আসবো। হ্যাঁ, এই এই একটু তেলও আনিস দিদি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আনবো। এই অপু, হ্যাঁ, আমার সঙ্গে একটু আয় তো। ওই জঙ্গলটার মুখে তুই দাঁড়িয়ে থাকবি। এত জিনিস নিয়ে একা আসতে পারবো না, তোর হাতে এনে দেবো, বুঝলি? আচ্ছা তাই চল। সর্বজয়া তখন ঘাটে কাপড় কাচতে গেছে। সেই সুযোগে রান্নাঘর থেকে চাল ডাল আর নারকেলের মালাই করে একটু তেল নিয়ে ছুটে বেরিয়ে এলো দুর্গা। ভাইয়ের হাতে সেসব ধরিয়ে দিয়ে পুটুদের তালতলা থেকে কয়েকটা আলু তুলে আনতে গেল। সেখানে অনেক বড় বড় মেটে আলু হয়েছে। আগে থেকেই একটা ছোট্ট হাঁড়ির জোগাড় করে রেখেছিল দুর্গা।
কাঠকুটো তো বিস্তর আছে, কয়েকটা ইট সাজিয়ে উনুনও তৈরি হলো। দুর্গা এই প্রথম রান্না করবে। খেলাঘরের মতো ছোট্ট একটা হাঁড়িতে ভাত চাপানো হলো। এখানটায় জঙ্গল বেশ ঘন, বাইরে থেকে কিছু দেখা যায় না। এই হাঁড়িতে যে সত্যিকারের রান্না হবে সেটা কিছুতেই বিশ্বাস করতে পারছে না অপু। তার এখনো মনে হচ্ছে বুঝি ধুলোর ভাত, কাঁঠাল পাতার লুচি জুটবে তার ভাগ্যে। বনভোজনের রান্না তখনও শেষ হয়নি, এর মধ্যেই বিনির গলা শুনতে পেল দুর্গা। কে? বিনির গলা তো। অপু যা তো, এই শোন, লুকিয়ে যাবি, মা যেন দেখতে না পায়। যা যা যা, বিনিকে এখানে নিয়ে আয় তো। না না, কেউ দেখতে পাবে না, আমি এক্ষুনি বিনি দিদিকে নিয়ে আসছি। আচ্ছা, সাবধানে যা। বিনি দিদি, ওই বিনি দিদি, এদিকে এদিকে এদিকে। ওমা, অপু তুই কোত্থেকে? আস্তে আস্তে, চুপ চুপ চুপ, এদিকে এসো, এদিকে। আমরা চড়ুই ভাতি করছি, দেখবে এসো। এই দেখ দিদি, বিনি দিদিকে এনেছি। ও মা, তুমি রান্না করছো দুর্গা দিদি? হ্যাঁ রে বিনি, বস বস, আজ তুইও আমাদের সঙ্গে খাবি, কেমন? কি মজা, কি মজা। ওই লুকিয়ে গিয়ে আর কটা চাল এনে দে না রে। আচ্ছা। ও মা, দেখ ভাই দেখ, ঠিক মায়ের বেগুন ভাজার মতো রঙগুলো হয়েছে, তাই না রে? হ্যাঁ রে দিদি, একেবারে একরকম। কি ভালো লাগছে রে, প্রথমবার রান্না করলাম আমি। এই দিদি, সত্যিকারের রান্না হচ্ছে রে? সত্যি না তো কি মিথ্যে? হ্যাঁ দাঁড়াম। আরে যা না অপু, যা না, চালটা নিয়ে আয়। সাবধানে যাবি ভাই, দৌড়ে যাবি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা দুর্গা দিদি, আমি কি করব? তুই তুই জল নিয়ে আয় তো বিনি, তারপরে আমরা খেতে বসবো, কেমন? আধপোড়া বেগুন ভাজা, ডাল সেদ্ধ, কষা মেটে আলু, এই হলো বনভোজনের খাবার। তারা নুন আনতে ভুলে গিয়েছিল, কাজেই নুন ছাড়া সেই পানসে খাবারগুলো তিনজনে মিলে অমৃতের মতো আহ্লাদ করে খেতে লাগলো। বিনি যুগী বামুন, গ্রামের লোকেরা তার ছায়া মারায় না। সেই মেয়েটাকে এমন আদর করে পাশে বসিয়ে খাওয়াচ্ছে তারা। আনন্দে, কৃতজ্ঞতায় বিনির চোখে জল এলো। যাক, সব কাজ শেষ, হাঁড়িটা আমি মেজে দিয়েছি। হ্যাঁ, মহানন্দে চড়ুই ভাতি সেরে হাঁড়িখানা আবার যত্ন করে সরিয়ে রেখে ভাইয়ের হাত ধরে বাড়ির পথে চলল দুর্গা। অপু, দেখিস ভাই, মাকে যেন এসব কিচ্ছু বলবি না। বলবি পুটুদের বাগানে বসে কামরাঙা খাচ্ছিলাম, তাই জন্য পেট ভার, ঠিক আছে? মনে থাকবে তো? হ্যাঁ রে দিদি, থাকবে থাকবে, কাউকে কিচ্ছু বলবো না, দেখিস দিদি। সেদিনের চড়ুই ভাতির পর আরও কয়েকটা দিন কেটে গেছে। ভুবন মুখুজ্জের বাড়িতে রানুর দিদির বিয়ে সবে শেষ হয়েছে, কিন্তু আত্মীয় স্বজনরা সবাই চলে যায়নি। তাদেরই একটি ছোট্ট মেয়ে টুনির সঙ্গে খুব ভাব হয়েছে দুর্গার। দুজনে মিলে একসঙ্গে খেলা করে, ঘুরে বেড়ায়, পাশে বসে গল্প করে। সেদিনও টুনি আর দুর্গা পাশাপাশি বসে গল্প করছিল। সন্ধে পেরিয়ে গেছে, এমন সময় টুনির মা সিঁথিতে সিঁদুর পরতে গিয়ে নিজের সিঁদুর কৌটোটা আর কিছুতেই খুঁজে পেল না। এরে, সিঁদুর কৌটোটা কোথায় গেল? উফ, পারি না বাবা। ওগো, তোমরা আমার সিঁদুর কৌটোটা দেখেছো কেউ? আমার সোনার সিঁদুর কৌটোটা ছিল গো, এখানেই তো রেখেছিলাম। দূর বাবা, কোথায় গেল? কি রে হাসি, কি হয়েছে? কি পাচ্ছিস না? হ্যাঁ, আরে দেখুন না সেজদি, আমার সোনার সিঁদুর কৌটোটা এই তো এই বিছানার পাশে, এই যে এইখানে রেখেছিলাম। হঠাৎ করে খোকা কেঁদে উঠলো, শুনতে দোলার কাছে ছুটে গেছি, ওটা তুলতে মনে নেই। ওমা, এসে দেখি কৌটোটা এখানে নেই। ওমা, সে কি কথা রে? সে করে তা ওই ভুল করে হাতে করে ঘরে নিয়ে যাসনি তো? না সেজদি, বলছি তো, এই তো এইখানে রেখে গিয়েছিলাম, আমার মনে আছে। ওরে, কে আছিস? ও কে আছিস? ও রানু, ও সতু, ও টেপি, একবার আয় দেখি, আয় সিঁদুরের কৌটোখানে একবার খুঁজে দেখ তো, পাস কি না? না জ্যাঠাইমা, পেলুম না তো। সে কি? তা হ্যাঁ রে, দালানে এতক্ষণ কে কে ছিল? তোরা সবাই কোথায় ছিলি? বাইরের কেউ ছিল এখানে? মা, দুর্গা দিদি ছিল,
আমরা যখন খেতে গেলাম তখন দেখি দুগ্গা দিদি খিড়কির দৌড় দিয়ে বেরিয়ে যাচ্ছে জানো মা, আর এইমাত্র আবার ফিরে এলো। আচ্ছা, এই ব্যাপার। ডাক ডাক দেখি দুগ্গাকে, এইবার আমি দেখাচ্ছি মজা। হ্যাঁ, আমাকে ডেকেছেন জেঠিমা? এই দুগ্গা, ভালো চাস তো কৌটোটা দিয়ে দে বলে দিচ্ছি। কোথায় রেখেছিস, কোথায় রেখেছিস বল? বার কর, বার কর, বার কর শিগগিরই, নইলে। কিসের কৌটো? আমি তো কিছু জানি না। না না না, ও বোধহয় নেয়নি সেজদি। ও কেন, ভদ্রঘরের মেয়ে। তুমি চুপ করে থাকো না। ও নিয়েছে কি না নিয়েছে তুমি তার কি জানো বাপু? হ্যাঁ শোনো, আমি ওকে খুব ভালো করে চিনি। আমি জানি না কাকিমা, আমি সত্যি বলছি আমি জানি না। ইস, বললেই আমি শুনবো? হ্যাঁ, ওই নিয়েছে, ওই নিয়েছে। ওর মুখের ভাব দেখে আমি ঠিক বুঝেছি। শোন দুগ্গা, ভালো কথাই বলছি, কোথায় রেখেছিস দিয়ে দে, নইলে কিন্তু ফল ভালো হবে না। আমি বলছি, জিনিস পেলে আমি কিছু বলবো না, কিন্তু জিনিস যদি না পাওয়া যায়। ভদ্রলোকের মেয়ে, সে আবার চুরি করে, এমন কথা তো জন্মে শুনিনি বাবা। হ্যাঁ বাবা, এমনও হয় নাকি? তা বাড়ি কোথায়? এই পাড়াতেই থাকে নাকি? ভালো কথার কেউ না, না? হ্যাঁ, দাঁড়া দেখাচ্ছি মজা। হ্যাঁ, তুই আমার বাড়ির জিনিস চুরি করে হজম করতে গেছিস, এ কি যাতা? হ্যাঁ, যাতা পেয়েছিস নাকি? হ্যাঁ, আজ তোকে আমি। আয় এদিকে, আয় এদিকে, আয় দুগ্গা, ভালো চাস তো বল। কি বলবি না? আমি সত্যি বলছি আমি জানি না। আমি কিছু। আমাদের বাগানের আমগুলো জানো কাকিমা, ওর জ্বালায় একেবারে পড়বার জো নেই। চোরের থাড়ি একটা, তুমি জিনিস দেবে না? না দেখি, দেখি আমিও দেখবো যে তুই কি করে না দিস। আমাকে ছেড়ে দিন না। বল বল, কোথায় রেখেছিস? হ্যাঁ বল শিগগির, বল এক্ষুনি। আরে আরে, কি করছেন? কি কি করছেন সেজদি? ছাড়ুন ওকে, ছাড়ুন। থাক থাক, আমার আর সিঁদুর কৌটোয় কাজ নেই। ওরকম করে ওকে মারছেন কেন? ছি, ছেড়ে দিন ওকে, ছাড়ুন। দেখি, এ কি, ওর নাক দিয়ে যে রক্ত পড়ছে। কই দেখি দেখি দেখি, একটু জল দিয়ে দে। ইস, অমন করে মারে কেউ? ছি সেজদি, ছি। এই যে শোনো শোনো, তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা কেউ কিন্তু এখনো ওকে চেনোনি। হ্যাঁ, মারের এখনো হয়েছে কি? জিনিস যদি আমি না পাই, ওকে কি আমি অমনি অমনি ছাড়বো নাকি? হ্যাঁ, হরিরাই যদি আমায় শুলে দেয়, ফাঁসি দেয়, তাতে আমার কিচ্ছু এসে যায় না। মারের এখনো দেখেছো কি তোমরা? দাঁড়া দেখাচ্ছি। খুব হয়েছে সেজদি, হ্যাঁ এখন ওকে একটু সামলাতে দাও তো। কি যে কাণ্ড করলো তুমি! ইস, একটু জল দিয়ে দাও না। এই এদিকে আয় তো। ছোট মেয়েটা কি অবস্থা করেছে মেরে মেরে! ইস, কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না। কি হয়েছে, কি হয়েছে? শোনো, লেগেছে না? তোমাদের এই আশকারাতে না, বলে দিচ্ছি, দেখো যদি সবকিছু লুটে পুটে না নেয়, তখন কিন্তু আমাকে বলতে এসো না। হ্যাঁ মাগো, এত কাণ্ড হবে জানলে সিঁদুর কৌটোর কথা কে তুলতো? বাবা, আমার কৌটো চাই না সেজদি, এই ওকে ছেড়ে দাও। খিড়কিটা খুলে দে তো মা। যা দুগ্গা, যা তো না, যা তুই বাড়ি চলে যা। যা, ভালোক্ষণেই আজ বাড়ি থেকে বেরিয়েছিলি তুই। যা যা তো মা, যা যা বাড়ি যা, যা। মাথা নিচু করে বেরিয়ে গেল দুর্গা। তার সারা শরীর জুড়ে তখন রক্ত পড়ছে, রক্তে লাল হয়ে গেছে কাপড়, মাথাটা ফুলে গেছে, হাতে কালশিটে পড়েছে। এমন মার সে কোনোদিন খায়নি। তার মা তাকে মারে বটে, কিন্তু সেই মারের মধ্যেও স্নেহ থাকে, ভালোবাসা মিশে থাকে। বাইরের দুনিয়ার মার যে এত নির্মম হতে পারে তা জানত না দুর্গা। সারা শরীরটা যন্ত্রণায় অবশ হয়ে আসছে তার। ভাইয়ের মুখটা মনে পড়তেই থেমে গেল সে। না না, এভাবে অপুর সামনে দাঁড়াবে না দুর্গা। দিদির এই দশা দেখলে কষ্টে চুরমার হয়ে যাবে অপু। তার যা হয় হোক, ভাইকে সে কষ্ট পেতে দেবে না, কিছুতেই না। এখন নিশ্চয়ই বাড়িতে বসে পড়াশোনা করছে অপু। এখন আর তার বাড়ি ফিরে কাজ নেই। অপুর থেকে দূরে সরে থাকাই ভালো। মা ওকে ঘুম পাড়িয়ে দিলে তারপর পায়ে পায়ে ঘরে ঢুকবে, ঠিক করল দুর্গা। আরো দূরে সরে গেল দুর্গা। জীবনে এই প্রথম অপুর থেকে দূরে সরে যাচ্ছে তার দুর্গা দিদি। শরীরের যন্ত্রণার থেকে সেই যন্ত্রণা তাকে আরো বেশি কুড়ে কুড়ে খাচ্ছে। কিন্তু
দুর্গা কি করবে? সে তো নিরুপায়, তাকে যে সরতেই হবে। বসি আমি। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প আমাটির ভেপু। আজ শুনলেন প্রথম পর্ব। আজকের প্রশ্ন, অপু দুর্গার চড়ুই ভাতিতে আর কে যোগ দিয়েছিল? গত সপ্তাহের বিবেক গল্পের প্রশ্ন ছিল, ঘনশ্যামকে ক টাকা দিল অশ্বিনী? সঠিক উত্তর হল 5 টাকা। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন রঞ্জিত হাজরা, হরপল কর, রিধিকা চিত্রকর, রফিক শেখ, অষ্টমী বেরা, কঙ্কা পাল, সুরজিৎ সাউ, রাজেশ পুরকাইত, শুভা শুক্লা ও পম্পা অধিকারী। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।